ইস, তোমার বাবা জানার আগে বরং তুমি আমাকে আস্ত রেখো না, খেয়ে ফেলো না আমায়। আমি তো চাই তুমি আমাকে আস্ত না রেখে একদম নিজের করে গিলে ফেলো, তাতে অন্তত আমার মুক্তি মিলবে। অনেক, তুই দিন দিন ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছিস। ছি, তুই কি ভুলে যাচ্ছিস সম্পর্কে আমি তোর বড় বোন হই? অন্তত রক্তের সম্পর্কের খাতিরে হলেও একটু তো সম্মান করতে শেখ। ছোটবেলা থেকে তোকে ভাই ভেবে আসলাম, আর তুই আজ আমার সাথে এইসব নোংরামি করছিস। একটু ভুল করলে শোনা, আমি তোমার জুনিয়র ভাই হিসেবে পরিচিত হতে চাই না। আমি তোমার জুনিয়র জামাই হতে চাই। আর সম্মান, ভালোবাসার মানুষের কাছে সম্মানের চেয়ে অধিকারটা আমার কাছে বেশি দামি। বড় হওয়ার দোহাই দিয়ে আমায় দূরে সরিয়ে রাখবে, সেটা আমি হতে দেব না। শখ কত? আমার জুনিয়র জামাই লাগবে না, আমার চাই একজন সিনিয়র ও মেচোর জামাই। তোর মতো পিচ্চি ছেলেকে আমি কোনোদিন বিয়ে করব না। আমি তো আশিক ভাইয়াকে ভালোবাসি। আই লাভ আশিক ভাইয়া। এখন থেকে আমাকে ভাবি বলে রাখবি, বুঝলি? আমি তোর ভাইয়ের হবু বউ। আশিক ভাইয়া তোর চেয়ে হাজার গুণে শ্রেষ্ঠ। সাইমা, মুখ সামলে কথা বলো। আমার সহ্য শক্তির পরীক্ষা নিও না। তুমি অন্য কারো নাম নেবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? তুমি শুধু আমার, এটা মাথায় ঢুকিয়ে নাও। অন্য কেউ তোমার দিকে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলবো। আর তুমি যদি অন্য কারো কাছে যেতে চাও, তবে আমি যা করতে পারি তা তোমার কল্পনার বাইরে। সাইরার মুখে নিজের বড় ভাইয়ের প্রতি ভালোবাসার কথা শুনে অনেক হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। রাগে তার চোখগুলো লাল টকটকে হয়ে গেল, যেন সেখান থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। সে সাইমাকে দু হাত দিয়ে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল। সাইমার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই অনেক তার ডান হাত দিয়ে সাইমার কানের পাশে দেওয়ালের এক প্রচণ্ড জোরে ঘুষি মারল। দেওয়ালের প্লাস্টার খসে পড়ার মতো শব্দ হলো, আর অনিকের হাতে গাঁট ফেটে রক্ত বের হতে শুরু করলো। সেই বিকট শব্দ আর অনিকের রুদ্র মূর্তি দেখে সাইমা আর্তনাদ করে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। কিরে শ্যামা, তোরা এখানে কি করছিস? নিচে সবাই তোদের খুঁজছে। অনেক সময় তো হলো, এখনো নিচে যাস নাই কেন? মায়ের গলার আওয়াজ শোনা মাত্রই দুজনে চমকে ওঠে এবং বিদ্যুৎ বেগে একে অপরের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ালো। অনেক দ্রুত নিজের রক্তাক্ত হাতটা পকেটে লুকিয়ে ফেল, যাতে কারোর নজরে না আসে। সাইমা তখনও ভয়ে কাঁপছিল। সে কথা বলতে গিয়ে তোতলাতে শুরু করলো। মিনমিন করে সে মাকে বোঝানোর চেষ্টা করলো যে তারা কেবল সাধারণ কথা বলছিল। অনিকও কোনো মতে নিজের রাগ চেপে হাসি মুখে মিথ্যা বলে পরিস্থিতি সামাল দিল। নিচে আজ অনিকের বড় ভাই আশিকের জন্মদিনের অনুষ্ঠান। সারা বাড়ি সাজানো হয়েছে বর্ণিল আলোয়, কিন্তু সাইমার মনে তখনও নিকষ কালো অন্ধকার। কিরে, তোরা দুজন এভাবে অপরাধীর মতো আলাদা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? নিচে মেহমানরা তোদের খুঁজছে, তাড়াতাড়ি নিচে চল। না মা, এই তো আসছি। আসলে অনেক একটা তর্কে জিতেছিল তো, তাই ওখানেই দাঁড়িয়েছিলাম। চলো নিচে যাই। হ্যাঁ মামি, ঠিকই বলেছে সাইমা। আজকের রাতটা তো আমার জন্য বড় কোনো জয় বা হারের রাত হতে পারে। চলুন, বড় ভাইয়ের জন্মদিনের আসল খেলা তো নিচেই হবে। নিচে নামার পর সাইমা আর অনিক একে অপরের থেকে দূরে সরে দাঁড়ালো। বাড়ির বড়রা তখন ড্রয়িং রুমের মাঝখানে গোল হয়ে দাঁড়িয়ে। নিচে নামার পর সাইমা আর অনিকের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। সাইমার চোখে মুখে জয়ের আনন্দ, আর অনিক যেন নিজের ভেতরে রাগটা কোনো মতে চেপে রেখেছে। ড্রয়িং রুমে আত্মীয় স্বজনে কানায় কানায় পূর্ণ। হঠাৎ অনিকের বাবার গলার স্বর উঁচিয়ে সবাইকে থামতে বললেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমার বড় ছেলে আশিকের জন্মদিন। এই আনন্দঘন মুহূর্তে আমি একটি বিশেষ ঘোষণা দিয়ে রাতটাকে স্মরণীয় করে রাখতে চাই। হ্যাঁ ভাই সাহেব, বলে ফেলুন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার ঘোষণার জন্য। আমি এবং আমার স্ত্রী মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমার শালকের আদরের মেয়ে সাইমার সাথে আমি আমার বড় ছেলে আশিকের বিয়ে পাকাপাকি করছি। ইনশাআল্লাহ আগামী মাসেই আমরা বড় করে অনুষ্ঠান করব। এই ঘোষণা শোনা মাত্রই হলরুমে আনন্দের রোল পড়ে গেল। সাইমা খুশিতে একদম আত্মহারা হয়ে গেল, কারণ সে আগে থেকে মনে মনে আশিককে পছন্দ করত। কিন্তু অনেক যেন পাথরের মতো এক জায়গায় জমে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে দ্রুত ভিড় ঠেলে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, এটা তুমি কি বললে? সবার সামনে বিয়ে ঠিক করার আগে আমাদের সাথে অন্তত একবার কথা বলা উচিত ছিল না? এটা তো কোনো ছোট বিষয় না। অনেক, তোকে জানাতে হবে কেন? সাইমা আমাদের পরিবারের মেয়ে, আর আশিক বড় ছেলে। বড়রা মিলে সিদ্ধান্ত নিয়েছি। এখানে তোর এত প্রশ্ন করার কিচ্ছু নেই।
তুই এখন গিয়ে মেহমানদের দেখাশোনা কর। কিরে অনিক, হঠাৎ চুপসে গেলি কেন? তোর বড় ভাইয়ের বিয়ে ঠিক হলো, এখন তো তোর খুশিতে মিষ্টি বিলানো উচিত। মুখটা এমন প্যাঁচার মতো করে রাখছিস কেন? সাইমা, একদম সীমা লঙ্ঘন করবি না। তুই কি সত্যি এই বিয়েতে রাজি? একবারও কি ভেবে দেখেছিস তুই কার সাথে লাগতে আসছিস? বড়রা বলেছে বলেই তুই হবু বর পেয়ে গেলি। ফুপা যখন সিদ্ধান্ত নিয়েছে তখন আমি অমত করার কে? আর শোন অনিক, তুই তো আমাকে বড় আপু হিসেবেই সম্মান করিস না, এখন থেকে অন্তত বড় ভাবি হিসেবে সম্মান করার প্র্যাকটিস কর। কি হয়েছে অনিক, তুই সাইমার সাথে এভাবে রূঢ়ভাবে কথা বলছিস কেন? আজ আমার জন্মদিন, অন্তত আজকের দিনটা একটু শান্তিতে থাক। ভাইয়া, তুমি কি জানো তুমি কাকে ঘরে তুলছো? সাইমা যতটুকু সহজ সরল সাজার নাটক করছে ও আসলে ততটা না। ও তোকে ফাঁসাতে চাই ভাইয়া। অনিক, মুখ সামলে কথা বল। সাইমা এখন তোর বড় ভাইয়ের হবু স্ত্রী। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা ভুলে গেছিস? ও আমাদের ফুফাতো বোন হতে পারে, কিন্তু এখন থেকে ও এই বাড়ির বড় বউ। শুনলি তো অনিক, আশিক ভাইয়া ঠিকই বলেছে, তুই এখন আমার দেবর হতে যাচ্ছিস। যা তো এখন তোর হবু ভাবির জন্য এক গ্লাস জুস নিয়ে আয়। সেবা করা শেখ এখন থেকে, সারা জীবন তো আমাকেই খাটতে হবে। জুস অবশ্যই নিয়ে আসবো, তবে সেই জুস তোমার গলায় নামবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সাইমা, তুমি আগুন নিয়ে খেলছো, এই বিয়ে আমি হতে দেব না। চারিদিকে তখন হাসাহাসি আর মিষ্টি বিতরণের ধুম লেগেছে। অনেক তখন ভিত থেকে সরে গিয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ালো। তার চোখে তখন প্রতিহিংসার আগুন জ্বলছে। সে দেখলো সাইমা আর আশিককে ঘিরে সবাই ছবি তুলছে। সাইমা মাঝে মাঝে আর চোখে অনিকের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে। কিরে অনিক, ওখানে একা দাঁড়িয়ে কি করছিস? যা তো বাবা, খাবার টেবিলে সবাই বসেছে কিনা দেখে আয়। আর সাইমা, মা, তুই আশিকের পাশে গিয়ে বসো, ফটোগ্রাফার এসেছে, ছবি তুলবে। জি আম্মু, যাচ্ছি। অনেক শুনলি তো আম্মু কি বলল? যা এখন মেহমানদারি কর। তোর ভাবি এখন তার হবু বরের সাথে একটু বিজি আছে, পরে তোর সাথে কথা হবে। যাচ্ছি মামি। তবে সাইমা, মনে রেখো আজকের রাতটাই তোমার শেষ আনন্দের রাত। কাল থেকে তোমার জীবন আমি এমনভাবে বদলে দেব যে তুমি পালানোর পথ পাবে না। আশিক ভাইয়া শুধুই নামমাত্র বর হবে, কিন্তু তোমার আসল বর যে কে হবে তা সময় বলে দেবে। অনেক গটগট করে উপরে নিজের রুমের দিকে চলে গেল। সাইমা ভাবলো অনেক হয়তো হারের ভয়ে পালাচ্ছে, কিন্তু সে জানতো না অনিকের এই নিস্তব্ধতা আসলে বড় কোনো ঝড়ের পূর্বাভাস। অনেক তার রুমে ঢুকে সাইমার একটা ছবির দিকে তাকিয়ে কুরুর হাসি হাসলো। পুরো বাড়িতে এখন তিল ধারণের জায়গা নেই। গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সামনে বড় প্যান্ডেল করা হয়েছে। ডেকোরেশনে লোকেরা অনবরত কাজ করে যাচ্ছে। সাইমার আশিকের বিয়ে তোড়জোড় দেখে মনে হচ্ছে এক এলাহি কাণ্ড। সাইমা লাল একটা 3 পিস পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ দেখছিল। ঠিক তখনই আশিক দরজার সামনে এসে দাঁড়ালো। কিরে সাইমা, তৈরি তো? চল জলদি বের হই, আজকের মধ্যেই সব কেনাকাটা শেষ করতে হবে। কাল থেকে তো গায়ে হলুদের ধুম শুরু হয়ে যাবে, তখন আর সময় পাবি না। আমি একদম রেডি ভাইয়া, চলো আজ আমি একদম মনের মতো করে শপিং করব। আচ্ছা ভাইয়া, অনেক কোথায়? ওকে কি সাথে নেবে? ও থাকলে আমার একটু সুবিধা হতো, প্যাকেটগুলো বইতে পারতো। অনেক তো নিচেই আছে, চল ওকে ডেকে নি। অনেক, এই অনেক, কই তুই? জলদি আয়, আমাদের সাথে মার্কেটে যাবি। অনেক ড্রয়িং রুমের এক কোনায় সোফায় বসেছিল। সে দেখলো সাইমার আশিক হাসতে হাসতে নিচে নামছে। সাইমা ইচ্ছে করে আশিকের হাতটা জড়িয়ে ধরল অনিককে দেখানোর জন্য। অনিকের মনে হলো কেউ যেন তার কলিজায় গরম জল ঢেলে দিচ্ছে। ভাইয়া, আমি গিয়ে কি করব? তোমরা যাও না, আমার আসলে ভালো লাগছে না। বাড়িতে অনেক কাজ বাকি। ডেকোরেশনের লোকগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা দরকার। থাক না ভাইয়া, ও গিয়ে কি করবে? ওর তো কোনো রুচি নেই। আমার বিয়ের শাড়িটা যদি ও পছন্দ করে দেয় তবে তো আমি বিয়ের আসরেই বসতে পারবো না। অনেক, তুই বরং বাড়িতে থাক, মেহমানরা আসলে তাদের পানি দিস, শরবত দিস। একটু তো বড় ভাবির জন্য খাটতেই হবে, তাই না? অবশ্যই খাটবো আপু, তোমার বিয়ের কাজ বলে কথা। তুমি যাও, আশিক ভাইয়ার সাথে মন ভরে কেনাকাটা করো। এমন কিছু কিনো যা দেখে সবাই অবাক হয়ে যায়। তুই তো অবাক হবি অনেক, কারণ আমি তোর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। চল ভাইয়া, গাড়ি বের করো, অনেক দেরি হয়ে গেল।
সাইমারা চলে যাওয়ার পর অনেক একা বসে থাকলো, তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ওদিকে মার্কেটে গিয়ে সাইমা একদম পাগলামি শুরু করলো। সে একের পর এক দামি দামি শাড়ি দেখছে আর আশিককে বারবার জিজ্ঞেস করছে। সে আসলে চাচ্ছে অনেককে ফোন দিয়ে বারবার বিরক্ত করতে এবং তাকে জ্বালাতে। ভাইয়া দেখো তো এই বেনারসিটা কেমন, নাকি এই লেহেঙ্গাটা নেবে? আচ্ছা, অনেককে একটা ভিডিও কল দিয়ে দেখাবো নাকি? ও তো সবসময় আমার খুঁত ধরে। ও যখন দেখবে আমি আশিক ভাইয়ের পছন্দের ড্রেস পরে বিয়ে করেছি, ওর তখন কেমন লাগবে ভাবো তো। সাইমা, তুই কেন অনেককে এতটা কষ্ট দিচ্ছিস? ও তো তোর থেকে ছোট, তোকে অনেক কেয়ার করে। তুই কেন ওকে এতটা ছোট করছিস? ও যদি মনে কষ্ট পায় তবে কি তোর ভালো লাগবে? ও আমাকে কেয়ার করে না ভাইয়া, ও আমাকে নিজের সম্পত্তি মনে করে। ও মনে করে ও যা বলবে আমি তাই শুনবো। আজ ওকে বুঝিয়ে দিচ্ছি যে সাইমা শুধু সাইমার খুশিতেই চলে। যেখানে ভাইয়া আমি এই সব থেকে দামি লাল লেহেঙ্গাটাই নেব। অনেককে এটা ভিডিও করে পাঠাবো এখন। সাইমা ভিডিও কল দিল অনেককে। অনেক ফোন রিসিভ করতে সাইমা তার লেহেঙ্গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। অনেক ফোনের ওপাশ থেকে শুধু নিস্তব্ধ হয়ে দেখছিল। সাইমার মুখে তখন এক পৈশাচিক জয়ের হাসি। দেখ অনেক, এই ড্রেসটা আশিক ভাইয়া আমার জন্য পছন্দ করেছে। কেমন লাগছে বলতো? একদম রাজকন্যার মতো লাগছে না আমাকে? তোর হবু বড় ভাবিকে এমন ড্রেসে দেখলে তো তুই চিনতেই পারবি না। খুব সুন্দর লাগছে আপু, তবে লেহেঙ্গাটা কি একটু বেশি উজ্জ্বল হয়ে গেল না? বিয়ের রাতে যদি এই উজ্জ্বলতা রক্তে ভিজে একাকার হয়ে যায় তবে তো সব নষ্ট হয়ে যাবে। তুই সব সময় এমন অশুভ কথা কেন বলিস অনিক? তোর সাথে কথা বলাই বেকার, রাখছি ফোন। সন্ধ্যাবেলা সাইমারা যখন অনেক কেনাকাটা করে বাড়িতে ফিরল, বাড়ির বড়রা তখন ড্রয়িং রুমে বসে খোশ গল্প করছেন। অনিকের বাবা আর সাইমার বাবা মিলে মেহমানদের লিস্ট দেখছেন। অনেক সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়েছিল। সাইমা তার হাতের একটি প্যাকেট অনিকের সামনে ছুড়ে দিল। অনিক, এই প্যাকেটটা আমার রুমে রেখে আয়। আর শোন, খুব সাবধানে রাখবি। এটা কিন্তু আমার বিয়ের সব থেকে স্পেশাল শাড়ি। এটাতে হাত দেওয়ার আগে হাত ধুয়ে নিস। সাইমা আপু, তুমি এত কষ্ট করে এত কেনাকাটা করলে, অথচ তুমি জানোই না এই শাড়িটা কার জন্য পরে সাজবে। আশিক ভাইয়া হয়তো তোমাকে এই শাড়িটা কিনে দিয়েছে, কিন্তু এটা খোলার অধিকার কার হবে তা কি তুমি জানো? অনিক, তুই মুখ সামলে কথা বল। তুই আমার দেবর হতে যাচ্ছিস, সেই কথা ভুলে যাস না। নিজের লিমিট ক্রস করবি না। লিমিট তো তুমি ক্রস করেছো সাইমা। তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো। আজ সারাদিন তুমি আশিক ভাইয়ার হাত ধরে ঘুরেছো, আমাকে হিংসে করিয়েছো। আমি সব জানি। তবে মনে রেখো সাইমা, যে কেনাকাটা তুমি আজ করলে এগুলো শুধু তোমাকেও সাজানোর জন্য না, এগুলো আমার জীবনের সবথেকে বড় শিকারের জন্য ফাঁদ। অনিক আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে প্যাকেটটা নিয়ে সাইমার রুমে চলে গেল। সাইমা সেখানে একা দাঁড়িয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারছে না অনিকের এই কথার মানে কি। বাড়ির লোকেরা সবাই হাসাহাসি করছে, কিন্তু সাইমার মনে হচ্ছে পুরো বাড়ি আলো থাকা সত্ত্বেও সে এক অন্ধকার গহ্বরে দাঁড়িয়ে আছে। অনিকের এই নীরবতা যেন কোনো এক প্রলয়ের পূর্বাভাস। সাইমা নিজের ঘরে ঢুকে দেখলো অনিক তার বিছানায় বসা। সাইমাকে দেখে অনিক একটা শীতল হাসি দিল। কি হলো সাইমা, এত কাঁপছো কেন? তোমার বিয়ের শাড়িটা কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তবে একটা কথা বলে রাখি, এই শাড়িটা পরে তুমি কাল আশিক ভাইয়ের পাশে বসতে পারবে না। তুই কি পাগল হয়ে গেছিস অনিক? তুই আমাকে নিয়ে কি ভাবিস? আমি কাল সবার সামনে আশিক ভাইয়ার বউ হব। তুই শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখবি। তাহলে আমার কাছে এই যে জিনিসটা আছে, এটার কি হবে সাইমা? এটা যদি আমি এখন ইন্টারনেটে ছেড়ে দেই তবে কাল তোমার বিয়ের সানাই নয়, তোমার বাবার জানাজার ব্যবস্থা করতে হবে। হয় তুমি কাল আমার সাথে এই বাড়ি থেকে বের হবে, নয়তো তোমার বাবার ইজ্জত আজ রাতেই শেষ হবে। সিদ্ধান্ত তোমার। অনিক তার ফোনের স্ক্রিনটা সাইমার চোখের সামনে ধরল। সাইমার চোখ দুটো সানা বড় হয়ে গেল। তার হাত থেকে পানি গ্লাসটা পড়ে গেল, ভেঙে চোরমার হয়ে গেল। সাইমাও বুঝতে পারল অনিক তাকে এমন এক জায়গায় জিম্মি করেছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তার সব জেদ, সব আনন্দ এক মুহূর্তে বিষাদে পরিণত হলো। প্যান্ডেলের ভেতর তখন আলোর রোশনাই। ড্রয়িং রুমে মেহমানদের হাসাহাসি আর আশিকের লাজুক হাসিতে যেন আনন্দের জোয়ার বইছিল। সবাই সাইমার আসার অপেক্ষা করছে। ঠিক তখনই বাড়ির প্রধান ফটকে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে অনিক আর সাইমা নামলো। দুজনে পরনেই বিয়ের পোশাক। অনিক সাইমার হাতটা নিজের হাতের মুঠে শক্ত করে ধরে তখন ড্রয়িং রুমে ঢুকলো। চারপাশে হাসির রোল এক মুহূর্তেই থেমে গেল। পিনপতন নীরবতায় সবাই তাদের দিকে তাকিয়ে রইল। অনেক, তোরা এই সাজে কেন? সাইমা,
তোর তো এখন পার্লার থেকে আসার কথা ছিল, তোরা দুজন একসাথে কেন? আব্বু, আমরা বিয়ে করে ফেলেছি। সাইমা এখন আমার স্ত্রী আর আপনাদের বাড়ির ছোট বউ। মাঝখানে আশিক ভাইয়া চলে এসেছিল বলে আমাদের একটু অন্য রাস্তা নিতে হয়েছে। কি বললি তুই? বিয়ে করেছিস মানে? সাইমা, তুই কি অনেকের সাথে আগে থেকে এসব করতে? তোদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? আমরা কেউ কিচ্ছু জানলাম না, অথচ তোরা এত বড় একটা কাজ করে ফেললি। হ্যাঁ আব্বু, আমি আর অনেক একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু তোমরা যখন আশিক ভাইয়ার সাথে আমার বিয়ের কথা তুললে তখন আমরা কিছু বলার সাহস পাইনি, তাই শেষ পর্যন্ত এই পথটাই বেছে নিতে হলো। আমাদের মাফ করে দিও। সাইমার মুখে এই কথা শুনে সাইমার বাবার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। যে মেয়েকে তিনি এত বিশ্বাস করতেন সে কিনা এত বড় একটা মিথ্যা এতদিন ধরে পুষে রেখেছিল। তিনি অপমানে মেহমানদের দিকে তাকাতে পারছিলেন না। সি সাইমা, তোর এই ছিল মনে? তুই কাল সারাদিন আশিকের সাথে কেনাকাটা করলি, হাসি মুখে ওর সব কথা শুনলি, সব কি অভিনয় ছিল? তুই এতটা নিচ হতে পারলি? আশিকের মতো একটা সোনার টুকরো ছেলের সাথে তুই বেইমানি করলি? সাইমা, তুই কি একবারও আমার কথা ভাবলি না? আমি তোকে কতটা সম্মান করতাম। তুই তো চাইলে আমাকে বলতে পারতি যে তুই অনেককে পছন্দ করিস। আমি তো তোকে জোর করিনি, কিন্তু এভাবে সবার সামনে আমাকে ছোট করার কি দরকার ছিল? তোরা দুইজনে মিলে আমাকে একটা বলির পাঠা বানালি। ভাইয়া, তোমাকে বললে হয়তো আমাদের বিয়েটাই হতো না, তাই আমাদের এই কাজটা করতে হয়েছে। আসলে ভালোবাসা তো আর বলে কই আসে না। সাইমা আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি ওকে ছাড়া, তাই যা হওয়ার হয়ে গেছে। চুপ কর অনিক, তোরা শুধু আশিককে না, আমাদের দুই পরিবারকে মানুষের কাছে তামাশা বানিয়েছিস। যে সাইমাকে আমি নিজের মেয়ের মতো আদর দিতাম, আজ সে আমার বড় ছেলের কপালে চুলকালি মেখে ছোট ছেলের বউ হয়ে আমার সামনে দাঁড়িয়েছে। লজ্জা করে না তোদের? আমি কোনোদিন ভাবিনি আমার মেয়ে এতটা স্বার্থপর হবে। সাইমা, আজ থেকে তুই আমার জন্য মরে গেছিস। তোর মতো মেয়ের বাবা পরিচয় দিতেও আমার ঘৃণা হচ্ছে। মেহমানরা এখন আমাদের নিয়ে হাসাহাসি করবে, এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? পুরো ডাইনিং রুম তখন কান্নার রোল। আত্মীয় স্বজনরা আড়ালে ফিসফিস করছে যে সাইমা আর অনেক তলে তলে অনেক দূর এগিয়ে গিয়েছে বলেই হয়তো এভাবে বিয়ে করতে বাধ্য হয়েছে। সাইমা পাথরের মতো দাঁড়িয়ে সব শুনতে লাগলো। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে একবার চিৎকার করে বলতে চাইল সে নির্দোষ, কিন্তু অনেকে সেই হুমকি তাকে থামিয়ে দিল। অনেক সাইমার হাত ধরে টেনে সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগলো। চলো সাইমা, এখানে দাঁড়িয়ে আর অপমান সহ্য করার দরকার নেই। আব্বু আম্মুরা এখন একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে। চলো উপরে চলো। অনেক সাইমাকে টেনে হিসেবে সিঁড়িতে উপরে নিয়ে গেল। আশিক তখন ড্রয়িং রুমের মাঝখানে পাথরের মতো দাঁড়িয়ে। সাইমা একবারও আশিকের চোখের দিকে তাকাতে পারল না। সাইমা যখন অনেকের ঘরে ঢুকলো, অনেক সপাটে দরজা লাগিয়ে ভেতর থেকে লক করে দিল। বাইরে মানুষের কান্নার আওয়াজ তখন ভেসে আসছিল। সাইমা ঘরের এক কোণে গিয়ে নিজেকে গুটিয়ে নিল। কি সাইমা, দেখলে তো তোমার মা বাবা তোমাকে কত ঘৃণা করছে। এখন থেকে এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আর কেউ নেই। সবাই ভাবছে তুমি আমার প্রেমে পাগল হয়ে এই কাজ করেছো। এই বদনাম নিয়েই তোমাকে সারা জীবন আমার পায়ে পড়ে থাকতে হবে। তুমি খুব নীচ অনিক, তুমি আমাকে সবার চোখে নষ্ট বানিয়ে দিলে। এখন কি তোমার শান্তি হচ্ছে? শান্তি তো কেবল শুরু সাইমা, সারা রাত তো এখনো পড়ে আছে। চলো, আমাদের বাসর রাতটা তো একটু অন্যরকম হওয়া চাই, তাই না? অনেকের ঘরের দরজাটা তখন সপাটে বন্ধ হলো। সাইমার মনে হলো তার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। নিচে মানুষের কথাবার্তা আর বিয়ের শোরগোল শোনা যাচ্ছে, কিন্তু সাইমা এখন এক হিংস্র পশুর কাছে বন্দী। সে বিছানার এক কোণে নিজেকে গুটিয়ে বসে আছে। অনেক সাথের হাতটা গুটিয়ে খুব ধীর পায়ে সাইমার দিকে এগিয়ে এলো। তার চোখে এক বিষাক্ত জয়ের হাসি। কি হলো সাইমা, এত চুপচাপ কেন? নিচে তো সবার সামনে খুব নাটক করলে যে তুমি আমাকে ভালোবাসো। এখন তো আমরা একা, এখন কেন কাঁপছো? অনেক, আমি তো তোমার সব কথা শুনেছি, সবার সামনে নিজেকে কলঙ্কিত করেছি। এবার অন্তত আমাকে শান্তিতে থাকতে দাও, আমি আর নিতে পারছি না। শান্তিতে থাকতে দেব? সাইমা, তুমি জানো এই দিনটার জন্য আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। তুমি যখন আশিক ভাইয়ের সাথে হাসতে তখন আমার কেমন লাগতো জানো? আজ তোমার ওই রূপের অহংকার আমি দুমড়ে মুচড়ে দেব।
অনেক হঠাৎ করে সাইমার চুল মুঠোয় ধরে তাকে নিজের দিকে টেনে নিল। সাইমা ব্যথায় কোকাতে শুরু করলো। অনেক তার কোমরে আর মাজার নরম জায়গায় এমনভাবে খামচি দিল যে সাইমার ফর্সা চামড়ায় লাল লাল দাগ বসে গেল। সাইমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই অনেক তার গলার পাশে আর ঘাড়ে উন্মাদের মতো কামড় দিতে লাগলো। তুই কি মানুষ না অন্য কিছু? মরে যাব তো আমি। মরলে মরবে, আমি তোমাকে তিল তিল করে মারবো। এই দেখো, তোমার এই শরীরের দাগগুলো কাল যখন সবাই দেখবে, তখন তারা ভাববে তুমি আমার সাথে কতটা সুখে রাত কাটিয়েছো। আসলে তো এগুলো আমার ঘৃণার ছাপ। অনেক সাইমার ঠোঁটে সজোরে একটা কামড় দিল, যাতে সাইমার ঠোঁট ফেটে রক্ত বের হয়ে এলো। অনেক সাইমার গায়ে লেহেঙ্গাটা টেনে তাকে একদম বিধ্বস্ত করে দিল এবং তার পিঠের উন্মুক্ত জায়গায় নখ দিয়ে আঁচড় কেটে দাগ বসিয়ে দিল। সাইমা যন্ত্রণায় নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইল। অনেক তাকে ওই অবস্থায় রেখে আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখল। তোমাকে দেখতে এখন ঠিক আমার মনের মতো লাগছে, একদম শেষ হয়ে যাওয়া একটা মেয়ে। আমি একটু বাইরে যাচ্ছি, মেহমানদের বিদায় দিয়ে আসি। রাতে যখন ফিরবো তখন আসল বাসর হবে। পালানোর কথা ভুলে যাও, কারণ তোমার ইজ্জত এখন আমার হাতে। অনেক ঘর থেকে বাইরে থেকে তালা লাগিয়ে দিল। সাইমা বিছানায় পড়ে ডুকরে কাঁদতে লাগলো। তার চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছিল। তার সারা শরীরে অনেকের নিষ্ঠুরতার চিহ্ন। রাত যখন গভীর হলো, অনেক আবার ঘরে ফিরল। তার চোখে এখন জেদ আরো বেড়ে গেছে। সে সাইমার পাশে বসে তার চিবুকটা জোরে চেপে ধরল। রাত তো অনেক হলো সাইমা, এবার আমাদের আসল বাসর শুরু হবে। তুমি কি ভেবেছো শুধু কামড় আর খামচি দিয়ে ছেড়ে দেব? আজ রাতে তোমাকে আমি বুঝিয়ে দেব আমার অবহেলার শাস্তি কত কঠিন হয়। অনিক, তোমার কি একটু মায়া লাগছে না? আমি তোমার ভাইয়ের হবু বউ ছিলাম, কেন আমার সাথে এমন করছো? মায়া? তুমি যখন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তখন কি তোমার মায়া লেগেছিল? আজ শুধু প্রতিশোধ। তৈরি হও সাইমা, আজ রাতটা তোমার জীবনের সব থেকে বড় ভুলের রাত হয়ে থাকবে। অনেক সাইমাকে বিছানায় জাপটে ধরল এবং জোর করে তার উপর চড়াও হলো। সাইমা সব আকুতি আর বাধা অনেকের নিষ্ঠুরতার কাছে হার মানল। সারাত ধরে অনেক সাইমার উপর পৈশাচিক অত্যাচার চালালো। সাইমা শুধু চোখের পানি ফেলল আর নিজের কপালে দোষ দিতে লাগলো। গভীর রাত, পুরো বাড়ি নিস্তব্ধ হলো। অনেকের ঘরের ভেতর তখন এক পৈশাচিক ঝড় বইছে। অনেক সাইমার খুব কাছাকাছি গিয়ে তার তপ্ত নিঃশ্বাস সাইমার গালে ফেলছে। সাইমা ভয়ে চোখ বন্ধ করে আছে, তার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। অনেক এক হাত দিয়ে সাইমার দু হাত মাথার উপর চেপে ধরলো, তার অন্য হাত দিয়ে সাইমার কোমরের ভাঁজে শক্ত করে চাপটে ধরলো। কি হলো সাইমা, চোখ বন্ধ করে আছো কেন? আমার দিকে তাকাও, দেখো যাকে তুমি ঘৃণা করতে আজ তার বুকের সাথেই তোমাকে মিশে থাকতে হচ্ছে। কেমন লাগছে এখন? অনেক, প্লিজ ছেড়ে দাও। তোমার শরীর থেকে মদের গন্ধ আসছে, আমি সহ্য করতে পারছি না। তুমি কেন এতটা হিংস্র হয়ে উঠছো? মদের গন্ধ না সাইমা, এটা আমার বহু বছরের জমানো জেদের গন্ধ। তুমি যখন আশিক ভাইয়ের জন্য শাস্তে তখন আমি গুমড়ে মরতাম। আজ তোমাকে শাস্তে হবে না, আজ আমি তোমাকে নিজের মতো করে ছিঁড়ে খাবো। অনেক হঠাৎ করে সাইমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। সাইমার নরম চামড়ায় সে তার দাঁত দিয়ে জোরে একটা কামড় বসালো। সাইমার যন্ত্রণায় কুকিয়ে উঠতে অনেক তার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। সে এমনভাবে সাইমাকে কিস করতে লাগলো যেন সে সাইমার নিঃশ্বাসটুকুও কেড়ে নিতে চায়। সাইমা বাঁচার জন্য ছটফট করলো। অনেক শক্ত শরীরে ভারে সে নড়চড় করতে পারছিল না। যতই ছটফট করো সাইমা, আজ এই ঘর থেকে তোমার নিস্তার নেই। তোমার এই ফর্সা শরীরে আমি আজ এত দাগ বসাবো যে আয়নায় নিজেকে দেখলে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। অনেক সাইমার পেটের কোমরে উন্মুক্ত অংশে নিজের নখ দিয়ে গভীর করে আঁচড় দিতে লাগলো। সাইমার শরীরে অনেকের আঙ্গুলের সাপগুলো লাল হয়ে ফুটে উঠল। অনেক সাইমার লেহেঙ্গার উপরের অংশটা এক ঝটকায় অনেকটা সরিয়ে দিল এবং তার উন্মুক্ত পিঠে উন্মাদের মতো চুমু খেতে আর কামড়াতে শুরু করলো। সাইমা যন্ত্রণায় আর লজ্জায় কুকড়ে যাচ্ছিল, কিন্তু অনেকের উন্মাদনা যেন বেড়ে চলেছে। অনেক, তুমি কি পাগল হয়ে গেছো? থামো, আমি আর সহ্য করতে পারছি না, আমার সারা শরীর জ্বলছে। এই জ্বালা তো আমি চেয়েছিলাম সাইমা। আমি যখন জ্বলতাম তখন তুমি হাসতে, আজ তুমি জ্বলবে আর আমি তৃপ্তি পাবো। তোমার প্রতিটি কান্নার শব্দ আমার কানে মিউজিকের মতো লাগছে। অনেক সাইমাকে বিছানায় উল্টে দিয়ে তার উপর পুরো শরীরে ভার ছেড়ে দিল। সে সাইমার মাজার কাছে নিজের হাত দিয়ে
সজোরে খামচি দিল। সাইমা ব্যথায় চিৎকার করতে চাইলে অনিক তার মুখটা নিজের হাতের তালু দিয়ে চেপে ধরল। সাইমার চোখের পানি অনিকের হাতের তালু ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু অনিকের মনে দয়ার লেশমাত্র নেই। সে সারা রাত ধরে সাইমার উপর তার গায়ে জোর আর রোমান্টিক নিষ্ঠুরতা চালিয়ে যেতে লাগলো। রাত যখন শেষ হয়ে আসছে, অনিক সাইমাকে বিধ্বস্ত অবস্থায় বিছানায় ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সাইমার সারা শরীরে তখন কামড় আর আঁচড়ের দাগ, তার ঠোঁট ফুলে রক্ত জমে গেছে। অনিক তার শার্টটা গায়ে দিতে দিতে সাইমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। বাসর রাতটা মন্দ হলো না? কি বলো সাইমা? তোমার এই বিধ্বস্ত রূপটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন এভাবেই পড়ে থাকো। সকালে যখন আম্মু আসবে তখন এই দাগগুলো দেখে যেন সে বুঝতে পারে তার ছোট ছেলে কতটা রোমান্টিক। সাইমাকে বিধ্বস্ত অবস্থায় বিছানায় ফেলে রেখে অনেক ঘর থেকে বেরিয়ে গেল। তার মাথায় তখন এক অদ্ভুত জেদ আর নেশা কাজ করছিল। সে বারান্দায় গিয়ে রকিং চেয়ারটায় গা এলিয়ে দিল। পকেট থেকে সিগারেট বের করে একটা দেশলাই জ্বালিয়ে তাতে টান দিল। সিগারেটের ধোঁয়ার সাথে সে যেন দীর্ঘদিনের জমানো সব কষ্ট আর ঘৃণা বাতাসে উড়িয়ে দিতে চাইল। কখন যে সে ধোঁয়া ছাড়তে ছাড়তে ওই চেয়ারটাতে গভীর ঘুমে তলিয়ে গেল সে নিজেও টের পেল না। ওদিকে ঘরের ভেতর সাইমা তখন যন্ত্রণায় ছটফট করছে। সে বিছানায় বসে নিজের চুলে নিজেই খামচি দিয়ে ধরে ডুকরে কাটছে। তার নিজের শরীরের প্রতি আজ তীব্র ঘৃণা হচ্ছে, যে শরীরটা সে খুব যত্নে আগলে রেখেছিল। অনেক আজ সেটাকে খামচি আর কামড় দিয়ে বিষিয়ে দিয়েছে। সাইমা টলতে টলতে বাথরুমে গিয়ে ঢুকলো। ঝর্ণাটা ছেড়ে দিয়ে সে তার নিচে বসে রইল। ঠান্ডা পানি আর শরীরে পড়ার সাথে সাথে কামড় আর আঁচড়ের জায়গাগুলো জ্বলে উঠল। সাইমা পাগলের মতো নিজের শরীর ঘষতে লাগলো, যেন সে অনেকে দেওয়া ওই অশুভ চিহ্নগুলো পানি দিয়ে ধুয়ে মিছে ফেলতে চায়। কিন্তু চামড়ার দাগ কি আর পানি দিয়ে মোছা যায়? সারা রাত পার হয়ে সকাল হয়ে গেল। সাইমা তখনও ঝর্ণার নিচে ভেজা অবস্থায় পড়ে রইল। ভোরের আলো ফুটতে অনেকের ঘুম ভাঙল। তার মাথাটা আজ প্রচণ্ড ঝিমঝিম করছে, মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। সে দেওয়াল ধরে টলতে টলতে ঘরের ভেতর ঢুকলো। গত রাতের সব কথা পরিষ্কার মনে নেই, শুধু মনে আছে সে খুব উত্তেজিত ছিল। ঘরে ঢুকে সে বিছানার দিকে তাকালো। বিছানা অগোছালো, বালিশ মেঝেতে পড়ে আছে, কিন্তু সাইমা নেই। সাইমা, কই গেলে তুমি? সাইমা! অনেক পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও সাইমাকে পেল না। হঠাৎ তার কানে বাথরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ এলো। সে বাথরুমের দরজার কাছে গিয়ে কয়েকবার সাইমাকে ডাকলো। সাইমা, ভেতরে কি তুমি? বের হও। আর কতক্ষণ পানি ছাড়বে? সাইমা, কথা বলছো না কেন? ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে অনেক অস্থির হয়ে পড়ল। সে জোরে ধাক্কা দিয়ে বাথরুমের দরজা খুলে ফেল এবং ভেতরে যা দেখলো তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সাইমা ঝর্ণার নিচে একদম বিবর্ণ হয়ে পড়ে আছে, তার জ্ঞান নেই। তার সারা শরীরে পানির নিচে ভিজে চুপসে গেছে। অনেক হিতাহিত জ্ঞান হারিয়ে সাইমাকে কোলে তুলে ঘরে নিয়ে এলো। সে সাইমার ভেজা কাপড় পাল্টে দিয়ে দ্রুত তার নিজেকে আর সাইমার বাবা মাকে চিৎকার করে ডাকতে লাগলো। ওরে আল্লাহ, সাইমার এ কি অবস্থা? ওর শরীরে এত দাগ কেন? অনিক, তুই কি পাগল হয়ে গিয়েছিলি? একটা মেয়ের সাথে কেউ এমন জানোয়ারের মতো আচরণ করে? শয়তান ছেলে, তুই আমার মেয়ের এই দশা করবি জানলে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলতাম। কেন করলি এমন? ও কি তোর শত্রু ছিল? তোকে বিয়ে করতে দিয়ে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি অনেক। তুই আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিলি। একটা মেয়েকে কি মানুষ এভাবে মারে? বিশ্বাস করো আব্বু, আমি জানি না কি হয়েছে। আমি তো সাইমাকে মারতে চাইনি। আমার কিছুই মনে পড়ছে না। ও কেন বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল আমি জানি না। তুই জানিস না? সাইমার গলার দিকে তাকিয়ে দেখ, ওর পিঠের দিকে তাকিয়ে দেখ। এই কামড়ের দাগগুলো কি ভূতে দিয়ে গেছে? তুই জানোয়ারের মতো আমার মেয়ের শরীরটা শেষ করে দিয়েছিস। আজ থেকে তুই আমাদের কাছে মরে গেছিস। অনেক নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের হাতের দিকে তাকালো। তার নখের কোণে রক্ত জমে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু ভাবছে কাল রাতে সে আসলে কি করেছিল। সাইমা কেন নিজেকে এভাবে শেষ করার চেষ্টা করলো। অনেক সাইমার ফ্যাকাশে চেহারার দিকে তাকে এক অদ্ভুত অপরাধ বোধে ভুগতে লাগলো। কিন্তু বাড়ির সবাই ঘৃণা তখন তাকে ঘিরে ধরেছে। বাড়ির বড়রা যখন অনেকে বকঝকা করছিল তখন ডাক্তার ঘরে ঢুকলেন। সাইমাকে অনেকক্ষণ পরীক্ষা করার পর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলেন। সাইমার শরীরে জ্বর অনেক বেশি, তার উপর প্রচণ্ড রক্তচাপ কমে গেছে।
ডাক্তার অনিকের হাতে কিছু ওষুধের লিস্ট ধরিয়ে দিলেন। ডাক্তার চলে যাওয়ার পর অনিক যেন নিজেকে অপরাধী মনে করতে লাগলো। সে বাড়ির সবার বকুনি চুপচাপ সহ্য করলো। অনিক নিজ হাতে সাইমার মাথার পানি ঢালতে লাগলো। তার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছিয়ে দিল। সাইমার সারা শরীরে জখমে অনিক খুব সাবধানে মলম লাগিয়ে দিতে লাগলো। তার হাত কাঁপছিল সাইমার ওর নীল হয়ে যাওয়া দাগগুলো দেখে। সাইমার প্রতি তার ঘৃণা যেন এখন মায়ে পরিণত হয়েছে। কিছুক্ষণ পর সাইমার জ্ঞান ফিরল। চোখ মেলে সে দেখল তার বাবা মা এবং অনিকের বাবা মা সবাই তার বিছানার পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে রাগ আর উদ্বেগ। সাইমার মা সাইমার হাতটা ধরে কান্নায় ভেঙে পড়লেন। মা সাইমা, তুই মুখ খোল, বল এই পশুটা তোর সাথে কি করেছে, কেন তোর এই দশা হলো? ও যদি তোকে মেরে থাকে তবে তুই বল, আমরা আজই তোকে এখান থেকে নিয়ে যাব। আমরা এই জানোয়ারের সাথে তোকে এক মুহূর্ত রাখবো না। সাইমা, তুই ভয় পাস না মা। তুই শুধু একবার বল অনেক তোকে কাল রাতে টর্চার করেছে কিনা, আমরা ওর কঠিন বিচার করব। অনেক এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে নিজেই বুঝতে পারছিল না সে এখন কি বলবে। তার নিজের এই গত রাতের কথা ধোঁয়াশা। সে ভাবল সাইমা হয়তো এখন সব সত্যি বলে দিবে। সাইমা একবার অনিকের দিকে তাকালো। অনিকের চোখে তখন ভয় আর অনুরোধের এক অদ্ভুত চাউনি। সাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে তার বাবার হাত ধরল। আব্বু, তোমরা অনিককে দোষ দিচ্ছ কেন? ও তো কিছুই করেনি, ও তো সারা রাত বারান্দায় ছিল। তবে তোর শরীরের এই জখম, এই কামড়ের দাগ আর আঁচড়গুলো কিভাবে এলো মা? ডাক্তার তো বলল এগুলো কেউ জখম করেছে। এগুলো আমি নিজেই করেছি আম্মু। তোমাদের অবহেলা আমি সহ্য করতে পারিনি। তোমরা যখন আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আমি রাগে আর অভিমানে বাথরুমে গিয়ে নিজেকে নিজেই আঘাত করেছি। আমি চেয়েছিলাম নিজেকে কষ্ট দিয়ে শান্তি পেতে। অনেক তো সকালবেলা আমাকে উদ্ধার করেছে। ও না থাকলে হয়তো আমি ওখানেই মরে পড়ে থাকতাম। সাইমার এই কথা শুনে অনেক সহ বাড়ির সবাই চমকে গেল। অনেক বিশ্বাসই করতে পারছে না যে সাইমা তাকে বাঁচানোর জন্য এত বড় মিথ্যা কথা বলছে। সাইমার বাবা মা সাইমার কথা বিশ্বাস করে একটু শান্ত হলেন, কিন্তু অনেকের মনে তখন তোলপাড় চলছে। সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অনেক ধীর পায়ে সাইমার বিছানার পাশে এসে বসল। তুমি কেন মিথ্যা বললে সাইমা? আমি জানি আমি কাল রাতে তোমার উপর জানোয়ারের মতো আচরণ করেছি। আমার মাথায় তখন জেদ চেপেছিল। তুমি চাইলে সবাইকে সব বলে দিতে পারতে। কেন আমাকে বাঁচালে? আমি তোমাকে বাঁচাইনি অনেক, আমি আমার বাবার সম্মান বাঁচিয়েছি। সবাইকে সত্যি বললে আমাদের দুই পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। তুমি যা করেছো তা তো আর মুছে যাবে না, কিন্তু অন্তত বাইরের মানুষ যাতে আমাদের নিয়ে হাসাহাসি না করে তাই আমি নিজেকে দোষী বানালাম। সাইমা, আমি আসলে গত রাতে ঠিক কি করেছি আমার সব মনে নেই, কিন্তু তোমার শরীরের এই দাগগুলো দেখে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি কি সত্যি এতটা খারাপ? সেটা তো তোমার বিবেককে জিজ্ঞেস করো অনিক। এখন প্লিজ আমাকে একা থাকতে দাও। তোমার এই মায়া এখন আমার কাছে বিষের মতো লাগছে। অনেক আর কোনো কথা বলতে পারল না। সে সাইমার ওষুধের প্যাকেটটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে হচ্ছে সাইমা তাকে যে মাপ করে দিয়েছে, এটা তার জন্য সব থেকে বড় শাস্তি। সাইমা জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখের পানি আবারও বালিশ ভেজাতে লাগলো। সে জানে অনেককে সে বাঁচিয়ে দিল, তার নিজের জীবনের ধ্বংসস্তূপ থেকে ফেরা আর সম্ভব নয়। দিন যায় কিন্তু সাইমার মনের আকাশ পরিষ্কার হয় না। সে যেন আজ জ্যান্ত লাশ হয়ে এই চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছে। অনেক তাকে স্বাভাবিক করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। প্রতিদিন সকালে সে সাইমার প্রিয় ফুল নিয়ে আসে, নিজ হাতে ঘর পরিষ্কার করে, এমনকি সাইমার প্রতিটি ছোটখাটো পছন্দের দিকে নজর রাখে। কিন্তু সাইমার মস্তিষ্কে সে বিভীষিকাময়ী রাতে থমকে আছে। সাইমার এই নীরবতা আর অস্বাভাবিক পরিবর্তন আশিকের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। সে আড়াল থেকে সবটা লক্ষ্য করছে। সাইমা তো এমন মেয়ে নয় যে অনেককে ভালোবেসে পালিয়ে বিয়ে করবে। সে আজ কেন নিজের ছায়ার থেকেও ভয় পাচ্ছে? অনেকের সাথে ওর চোখে আমি কোনো ভালোবাসা দেখছি না, দেখছি শুধু বুক ফাটানো আতঙ্ক। কিছু তো একটা হয়েছে ওই রাতে, যা আমাদের সবার থেকে আড়াল রয়ে গেছে। ওদিকে ঘরের ভেতরে অনেক তখন এক বাটি গরম পানি নিয়ে সাইমার পায়ের কাছে বসেছে। সে খুব আলতো করে সাইমার পা মুছে দিচ্ছে। সাইমা নির্বিকারভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। সাইমা, আমি আজ তোমার জন্য সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে তোমার প্রিয় ইলিশ মাছের তরকারি রেঁধেছি। তুমি এক লোকমা হলেও খেয়ে দেখো। না খেলে তো তুমি বিছানা থেকেই উঠতে পারবে না। তোমার শরীরটা কতটা ফ্যাকাশে হয়ে গেছে খেয়াল করেছো? শরীর ফ্যাকাশে হলে তোমার কি অনেক? তুমি তো চেয়েছিলে আমাকে শেষ করে দিতে, সেটা তো তুমি পেরেছো। এখন কেন এই মায়া দেখানোর নাটক করছো?
তুমি কি ভাবছো এই সেবা করলে আমি সব ভুলে যাব? আমি জানি সাইমা, আমি জানি আমার প্রতিটা ছোঁয়া তোমাকে সেই পৈশাচিক রাতের কথা মনে করিয়ে দেয়। আমি হয়তো রাগের মাথায় পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো সাইমা, আমি এখন ভেতর থেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তুমি কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। আমি আজ তোমার জন্য বেলি ফুল এনেছি, তোমার চুলে গুজে দেব। তোমার দেওয়া বেলি ফুল থেকেও এখন পচা লাশের গন্ধ আসে অনেক। তুমি যখন আমার কাছে আসো আমার মনে হয় কোনো একটা হিংস্র জানোয়ার আমাকে ছিঁড়ে খেতে আসছে। তোমার এই সেবা করা, এই যত্ন নেওয়া সবই আমার কাছে বিষের মতো লাগছে। কেন করছো এইসব? কারণ আমি তোমাকে ভালোবাসি সাইমা। আমি ঘৃণা করতে গিয়ে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি আমার করা ওই অন্যায়ের শাস্তি থেকে মুক্তি চাই না। আমি শুধু চাই তুমি আবার হাসো। তুমি চাইলে আমাকে মারো, আমার গালে চড় মারো, তাও এভাবে চুপ থেকো না। হাসি কি আর বাজার থেকে কিনে আনা যায় অনেক? যে রাতে তুমি এগুলো করলে সেই রাতেই আমার হাসিটা তুমি চিরতরে কবর দিয়ে দিয়েছো। তুমি আমার শরীর দখল করেছো ঠিকই, কিন্তু আমার মনটা কোনোদিন তোমার হবে না। আজীবন আমি তোমার এই ঘরে বন্দি থাকবো, শুধু আমার বাবার সম্মানের কথা ভেবে, কিন্তু সেটা তোমার স্ত্রী হিসেবে নয়, একজন কয়েদি হিসাবে। সাইমা, আমি আর পারছি না। আমার পাপের বোঝা আমি আর বইতে পারছি না। আমি আর কি করলে তুমি আমাকে মাফ করবে বলো তো? আমি তোমার পায়ে ধরছি সাইমা। আমার অন্যের শাস্তি থেকে আমাকে কিভাবে মুক্তি দেবে বলো? তুমি যা বলবে আমি তাই করব। তুমি যদি বলো এই মুহূর্তে বিষ খেয়ে মরে যেতে, আমি তাই করব। শুধু একবার আমার দিকে মায়াভরা চোখে তাকাও। মুক্তি এত সহজ না অনিক। তুমি আমার আত্মসম্মান ধুলোয় মিশিয়েছ, আমাকে সবার সামনে বেঈমান বানিয়েছো। যে যন্ত্রণায় আমি প্রতিদিন নীল হচ্ছি তার কোনো ক্ষমা নেই। তুমি ক্ষমা চাইছো তোমার নিজের অপরাধ থেকে বাঁচার জন্য, কিন্তু আমার সারা জীবনের ধ্বংস হয়ে যাওয়া স্বপ্নগুলোর দায়ভার কে নেবে? অনেক সাইমার পায়ের কাছে মেঝের উপর ডুকরে কাঁদতে লাগলো। তার প্রতিটি চোখের পানি সাইমার পায়ের পাতায় পড়ছে, কিন্তু সাইমা পাথর হয়ে বসে রইল। তার চোখে না আছে মায়া, না আছে কোনো আবেগ। বাইরে দাঁড়িয়ে আশিক সবটা শুনছিল, অনেকের কান্নার শব্দ আর সাইমার এই নিথর কণ্ঠস্বর শুনে আশিক নিশ্চিত হয়ে গেল যে অনেক সাইমার উপর এমন কোনো জঘন্য অত্যাচার করেছে যা ক্ষমার অযোগ্য। আশিকের হাত দুটো রাগে মুষ্টিবদ্ধ হয়ে এলো। সে ঠিক করলো এর বিচার সে নিজেই করবে। বাড়ির হলরুমে আজ এক বিচার সভা বসেছে। আশিক সবাইকে এক জায়গায় জড়ো করেছে। অনেক আর সাইমা এক পাশে দাঁড়িয়ে আছে। আশিকের চোখে মুখে আজ বিজয়ের হাসি। সে পকেট থেকে একটা মোবাইল বের করে সবার সামনে ধরলো। অনেকের বুকটা তখন দুরু দুরু করে কাঁপছে, কারণ সে জানে আজ তার সব সত্য সামনে চলে আসবে। সাইমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে কোনো ভাষা নেই। আব্বু, আঙ্কেল, আপনারা যে বিয়েটাকে খুব সাধারণ মনে করছেন তার পেছনে এক বিশাল ষড়যন্ত্র আছে। অনেক সাইমাকে ভালোবেসে বিয়ে করেনি, বরং তাকে ব্ল্যাকমেল করে জোর করে এই বিয়েতে বাধ্য করেছে। সাইমা কাউকে কিছুই বলেনি, কারণ সে আমাদের সবার মান সম্মান বাঁচাতে চেয়েছিল। অনেক একটা নোংরা কাজ করেছে। কি বলছো আশিক? অনেক আমার মেয়েকে ব্ল্যাকমেল করেছে? সাইমা, এটা কি সত্যি? তুই কেন বলিসনি আমাদের? তোর বাবা কি এতটাই দুর্বল? অনেক, তুই কি শেষ পর্যন্ত এই কাজ করলি? আঙ্কেল, আসল ঘটনা তো আপনি জানেন না। অনেক সাইমাকে একটা ভিডিও দেখিয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে আপনি আপনার অফিসের একটা বড় প্রজেক্ট পাশ করানোর জন্য মোটা অঙ্কের ঘুষ নিচ্ছেন। সেই ঘুষ নেওয়ার ভিডিওটা অনেকের কাছে আছে। ও সাইমাকে হুমকি দিয়েছিল যে বিয়ে না করলে এই ভিডিও ভাইরাল করে আপনাকে জেলে পাঠাবে। সাইমা শুধু আপনার ইজ্জত বাঁচাতে এই বিষ গলায় নিয়েছে। কি বলছো এসব? আমি ঘুষ নিতে যাব কেন? এসব একদম মিথ্যা কথা। অনেক নিশ্চয়ই কোনো ফেক ভিডিও বানিয়ে আমার বদনাম করতে চাইছে। আমি কোনো অন্যায় করিনি, আমি জীবনে কোনোদিন ঘুষ নিইনি। অনেক খুব বড় ষড়যন্ত্র করছে। সাইমার বাবা তো দেখি এখন উল্টো আমাকে দোষ দিচ্ছে। ভিডিওটা তো সত্যি ছিল, কিন্তু এখন যদি আমি মুখ খুলি তবে সাইমা আমাকে আরও ঘৃণা করবে। সাইমার বাবার এই অপরাধী চেহারাটা দেখে আমার এখন ভয় লাগছে। লোকটা যদি সত্যি জেলে যায় তবে সাইমা আমাকে কোনোদিন মাফ করবে না। সাইমার বাবা যে এভাবে অভিনয় করবে তা আমি ভাবিনি। আঙ্কেল, আপনার মুখ কেন শুকিয়ে গেছে? অনেক তো এখনো ভিডিওটা কাউকেই দেখায়নি, শুধু সাইমাকে দেখিয়ে ব্ল্যাকমেল করেছে। আব্বু দেখুন, আপনার ছোট ছেলে কতটা নীচ। সে নিজের শ্বশুরের দুর্বলতাকে কাজে লাগিয়ে একটা মেয়েকে জ্যান্ত কবর দিয়েছে। শুধু কি তাই, বিয়ের রাতে ওর সাইমার ওপর পৈশাচিক অত্যাচার চালিয়েছে। সাইমা সেদিন নিজে নিজে বাথরুমে জখম হয়নি,
অনেক ওকে কামড়ে আর খামচিয়ে রক্তাক্ত করে দিয়েছিল। আমার সোনার মতো মেয়েটার এই দশা করেছিস তুই অনেক। আমাদের এতদিন ভুল বুঝিয়ে তুই ভালো মানুষ সেজে সেবা করছিলি। তোর মতো জানোয়ারের চেহারা আমরা আর দেখতে চাই না। সাইমা মা, আমার কাছে আয়। আমি 1 সেকেন্ডও তোকে আর এই পশুর ঘরে রাখবো না। এখনই আমার সাথে বাড়ি চল। হ্যাঁ সাইমা চল, এই বাড়িতে তোর আর থাকার দরকার নেই। অনেক তো একটা মিথ্যাবাদী আর ব্ল্যাকমেলার। ও আমার নামে মিথ্যা ভিডিও বানিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছে। আমি ওকে এর জন্য ছাড়বো না। সাইমা উঠে দাঁড়াও, আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার সম্মানের সাথে যারা খেলেছে তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। না আব্বু আম্মু প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আমি স্বীকার করছি আমি অনেক বড় ভুল করেছি। আমি সাইমাকে ছাড়া বাঁচবো না। আমি সাইমার বাবার ভিডিওর কথা কাউকে বলবো না। আমি ওটা ডিলিট করে দেব। আমাকে সাইমার থেকে আলাদা করবেন না। আমি ওর পা ধরে সারা জীবন মাপ চাইব। আমি সত্যিই ওকে ভালোবাসি। তোর ক্ষমা তোর কাছে রাখ শয়তান। তোর ছোঁয়া আমার মেয়ের গায়ে আর লাগতে দিব না। সাইমা চল মা আমাদের সাথে। এই বাড়িতে তোর জন্য আর কোনো জায়গা নেই। তোর বাবার ইজ্জত নিয়ে যে খেলেছে তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই একটা জঘন্য ছেলে। সাইমার বাবা সাইমার হাত ধরে টেনে নিয়ে দরজার দিকে যেতে লাগলেন। অনেক মেঝেতে পড়ে ডুকরে কাঁদতে লাগলো। অনেকের মনের ভেতরে তখন এক গভীর আতঙ্ক কাজ করছে। সে বুঝতে পারছে সাইমার বাবা এখন তার ওপর প্রতিশোধ নিতে চাইবেন। সাইমা তার বাবার সাথে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু সেও যেন এক পাথরের মূর্তি। অনেকের আর্তনাদে পুরো বাড়ি ভারী হয়ে উঠল, কিন্তু সাইমার বাবা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। অনেকের সব জেদ আর ষড়যন্ত্রের আজ তাকে একা করে দিল। রাতটা ছিল নিঝুম, চারিদিকে পিনপতন নীরবতা। সাইমা তার ঘরের জানালায় কপাল ঠেকিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিল। হঠাৎ খসখস শব্দে সে চমকে উঠে দেখে অনেক দেওয়াল টপকে কানিশ বেয়ে তার ঘরে ঢুকে পড়েছে। অনেকের অবস্থা বিধ্বস্ত, গায়ে শার্ট ছিঁড়ে গেছে, তার চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। সাইমা প্রচণ্ড ভয়ে চিৎকার করতে গেলে অনেক ঝড়ের গতিতে এসে সাইমা মুখ শক্ত করে চেপে ধরে। সাইমা দোহাই লাগে চিৎকার করো না। আমি তোমাকে আঘাত করতে আসিনি। তোমাকে ছাড়া একটা দিন আমার কাছে 1 বছরের মতো লাগছে। আমি থাকতে পারছি না সাইমা। আমি পাগল হয়ে যাব। আমাকে তুমি যা খুশি শাস্তি দাও, কিন্তু দূরে সরিয়ে দিও না। তুমি এখানে আসার সাহস করলে কিভাবে অনেক? তুমি কি ভেবেছো আমি তোমাকে মাফ করে দিয়েছি? হাত সরাও আমার মুখ থেকে। তোমার প্রতিটা ছোঁয়া আমাকে সেই রাতের পৈশাচিকতার কথা মনে করিয়ে দিচ্ছে। আমি তোমাকে ঘৃণা করি অনেক, আমি তোমাকে তীব্র ঘৃণা করি। এই ঘৃণাটাই আমার প্রাপ্য সাইমা। আমি জানি আমি তোমার সাথে যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমি তোমার এই পা দুটো জড়িয়ে ধরছি। দেখো আমি তোমার পায়ের ধুলার যোগ্য নই সাইমা। আমি পশুর মতো আচরণ করেছি ঠিকই, কিন্তু এখন আমার ভেতরে বিষাক্ত আগুন জ্বলছে। আমাকে একটু মায়া করো সাইমা, আমি মরে যাব। তোমার মরার কথা শুনে আমার কোনো কিছু যায় আসে না অনেক। যে মানুষটা একটা মেয়ের সব শেষ করে দিতে পারে তার আবার আবেগ কিসের? তুমি সেদিন আমার কান্না শোনোনি, আজ তোমার কান্না আমি কেন শুনবো? তুমি এক্ষুনি চলে যাও, না হলে আমি বাবাকে ডেকে দেব। বাবা কেন? তুমি পুলিশ ডাকো, তারা আমাকে নিয়ে যাক। কিন্তু সাইমা আমি তোমার কপালে চুমু খেয়ে বলছি, আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমার এই নরম হাত দুটোতে চুমু খেয়ে শপথ করছি, আমি আর কোনো দিন তোমার চোখের পানি ফেলবো না। আমি সায়ানাইডের মতো নিজেকে শেষ করে দেব যদি তুমি আমাকে আর একটা সুযোগ না দাও। সুযোগ দেওয়ার মতো কিছু তুমি রাখোনি অনেক। তুমি আমার বাবার ইজ্জত নিয়ে খেলেছো, আমাকে ব্ল্যাকমেল করেছো। আমার শরীর জুড়ে তোমার দেওয়া যে ক্ষতগুলো আছে সেগুলো আজীবন আমাকে তোমার প্রতি ঘৃণা করতে বাধ্য করবে। তুমি কেন এসেছো আজ এখানে? আমাকে আরো একবার অপমান করতে? না সাইমা, আমি অপমানিত হতে এসেছি। আমি তোমার পায়ের নিচে সারা জীবন পড়ে থাকতে এসেছি সাইমা। আমি তোমার এই হাত দুটো ছাড়বো না। দেখো আমার চোখের পানি তোমার হাতে পড়ছে, এগুলো কি তুমি দেখতে পাচ্ছ না? আমি উন্মাদের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি তোমার বিরহে এক মুহূর্ত ঘুমাতে পারছি না। তোমার চোখের পানি এখন অনেক দেরি করে ফেলেছে অনেক। তুমি যখন আমাকে ব্ল্যাকমেল করছিলে তখন তোমার এই ভালোবাসা কোথায় ছিল? আজ যখন সব জানাজানি হয়ে গেছে তখন তুমি ভালো মানুষ হওয়ার নাটক করছো। যাও অনেক, এখান থেকে বেরিয়ে যাও। আমি যাব না সাইমা, আমি তোমার এই ঘরেই মরে পড়ে থাকবো। তুমি একবার, শুধু একবার অন্তত আমার চোখের দিকে তাকাও। দেখো এই চোখগুলো শুধু তোমার জন্য কাঁদছে। আমি তোমার কপালে এই শেষবার চুমু খাচ্ছি, শুধু এটা বোঝাতে যে তুমি আমার কলিজার ভেতর আছো। সাইমা আমাকে ক্ষমা না করলে
আমি এখান থেকে এক পাও নড়ব না। অনেক সাইমার পা দুটো শব্দ করে জড়িয়ে ধরে মেঝের উপর ডুকরে কাঁদতে লাগলো। সাইমা অনেককে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো ঠিকই, কিন্তু অনেক যেন পাথরের মতো হয়ে সাইমার পায়ের সাথে লেপ্টে রইল। অনেকের কান্নার শব্দে সাইমার পাথরের মতো মনটা মুহূর্তের জন্য থমকে গেল। সে দেখলো অনেক তার হাতে আর কপালে বারবার চুমু খাচ্ছে, আর ছোট বাচ্চাদের মতো ডুকরে ডুকরে ক্ষমা চাইছে। সাইমার চোখ থেকেও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে তা অনেককে দেখতে দিল না। অনেকের এই পাগলামি দেখে সাইমা যেন ভয় পাচ্ছিল, তেমনি এক অদ্ভুত যন্ত্রণায় তার বুকটাও ফেটে যাচ্ছিল। অনেককে সেই রাতে অনেক কষ্টে বাড়ি থেকে বের করে দিয়েছে সাইমা। সারা রাত সাইমা ঘুমাতে পারেনি, কেবল অনেকে সেই আর্তনাদ তার কানে বেজেছে। পরের দিন সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। সাইমার খুব তৃষ্ণা পাওয়ায় সে ঘর থেকে বের হয়ে নিচে রান্নাঘরের দিকে যাচ্ছিল। এক গ্লাস পানি নিয়ে সে যখন উপরে নিজের রুমের ঘরে ফিরছিল, তখন হঠাৎ তার বাবার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে থমকে দাঁড়ালো। ভেতর থেকে তার বাবার আশিকের ফিসফিসানি শোনা যাচ্ছিল। সাইমা কৌতূহলী হয়ে দরজার আড়ালে কান পাতল। আশিক, তুই কাজটা খুব নিখুঁতভাবে করেছিস। অনেকের ফোন থেকে সে ভিডিওটা ডিলিট করা আর ওর ল্যাপটপে নতুন কিছু ফাইল ঢুকিয়ে দেওয়া, সবই ঠিকঠাক হয়েছে। এখন তো সাইমা অনেককে জবের মতো ঘৃণা করে। হ্যাঁ আঙ্কেল, এটা তো আমরা চেয়েছিলাম। অনেককে ফাঁসানো ছাড়া আমাদের হাতে আর কোনো পথ ছিল না। ওই খুশের ভিডিওটা যদি সত্যিই ফাঁস হতো, তবে আপনার ক্যারিয়ার আর আমার ব্যবসার 12টা বেজে যেত। অনেক আমাদের ব্ল্যাকমেল করতে চেয়েছিল, অথচ আমরাই উল্টে তাকেই ব্ল্যাকমেলার বানিয়ে দিলাম। ঠিক বলেছিস। সাইমাকে দিয়ে যেভাবে অনেককে ঘর থেকে বের করালাম, সেটা ছিল মাস্টার স্ট্রোক। সাইমা তো ভাবছে আমি নির্দোষ আর অনেক পাপিষ্ঠ, অথচ ভিডিওটা যে আসল ছিল এবং আমি যে সত্যিই ঘোষ নিয়েছিলাম, সেটা সাইমা কোনদিন কল্পনাও করতে পারবে না। অনেককে তো আমি আগে থেকে সহ্য করতে পারতাম না। ও সাইমাকে পাওয়ার জন্য পাগল ছিল। সেই সুযোগটাই আমরা কাজে লাগিয়েছি। বিয়ের রাতে অনেককে ওইভাবে নেশাগ্রস্ত করে দেওয়ার পর আর সাইমাকে ভয় দেখানো, সবই আমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে। অনেক নিজেও এখন জানে না সে আসলে ওই রাতে কতটুকু কি করেছে আর কতটুকু আমরা সাজিয়েছি। তুই ঠিক বলেছিস আশিক। সাইমার মনের উপর অনেকের প্রতি যে ঘৃণা আমরা বসিয়ে দিয়েছি, তা সরানো এখন কারো পক্ষে সম্ভব নয়। অনেক এখন সাইমার কাছে একজন জঘন্য অপরাধী। আমাদের রহস্য এইভাবেই চাপা থাকবে। অনেকেই পরিবার থেকে চিরতরে মুছে ফেলার সময় চলে এসেছে। চিন্তার কিছু নেই আঙ্কেল, অনেক এখন বিধ্বস্ত। ও যতবার সাইমার কাছে ক্ষমা চাইতে আসবে, সাইমা ওকে তত বেশি দূরে ঠেলে দেবে। আমাদের পথ এখন একদম পরিষ্কার। সাইমাকে এখন শুধু আপনার কথা মতন চলতে বলবেন, তাহলেই আর কোনো ভয় থাকবে না। দরজার আড়ালে দাঁড়িয়ে সাইমার হাত থেকে কাঁচের গ্লাসটা ফুলরে পড়ে সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। তার নিজের বাবা আর আশিক ভাইয়া মিলে তার জীবন নিয়ে এত বড় খেলা খেলছে, সেটা স্বপ্ন ভাবিনি। তার বাবার দুর্নীতি সব গোপন করার জন্য অনেককে এভাবে বলি পাঠা বানানো হয়েছে। সাইমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে জানোয়ার ভেবে ঘৃণা করছিল। সে অনেক কি তবে এই ষড়যন্ত্রের শিকার? সাইমার পায়ের নিচে মাটি যেন সরে গেল। সে বুঝতে পারল অনেককে সে যতবার অপমান করেছে, তার চেয়েও বড় অপমান তার নিজের আপনজনেরা তাকে দিয়েছে। গ্লাস ভাঙ্গার শব্দে আশিক আর সাইমার বাবা মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে দরজার কাছে চলে আসেন। সাইমা পালানোর সুযোগ পাওয়ার আগেই তারা তাকে ধরে ফেলেন। সাইমার চোখে তখন ঘৃণা আর অবিশ্বাস। সে বুঝতে পেরেছে তার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয়, বরং তার নিজের ঘরেই আছে। অনেককে সে যে কারণে ঘৃণা করেছিল, তার সবটুকু ছিল এক সাজানো নাটক। তোমরা মানুষ নও, তোমরা জানোয়ারের চেয়েও অধম। নিজের দুর্নীতি লুকানোর জন্য তোমরা অনেককে ওভাবে ফাঁসিয়ে দিলে। একটা মেয়ের জীবন ছারখার করতে তোমাদের একটুও বুক কাঁপলো না? আমি এক্ষুনি সব জানাজানি করে দিব। আমি অনেকের কাছে যাব। চুপ, একদম চুপ। খবরদার সাইমা, এক পাও নড়বি না। তুই ভাবছিস আমি তোকে অনেকের কাছে যেতে দিব? অনেককে ধ্বংস করার জন্য আমি অনেক দূর এসেছি। এখন পিছু হটার কোনো পথ নেই। তুই জানিস না ওই ভিডিওটা বাইরে গেলে আমার কি হতো? আপনার সম্মান বাঁচাতে আপনি আমার সম্মান আর অনেকের ভালোবাসা নিয়ে খেলেছেন। অনেক তো পাপিষ্ঠ ছিল না, পাপিষ্ঠ তো আপনি বাবা। আপনি ঘুষ নিয়েছেন, সেটা ধামা চাপা দিতে আমাকে জ্যান্ত কবর দিলেন। আমি আশিক ভাইয়াকে বিশ্বাস করেছিলাম, আর সে আমার সাথে এই বেইমানি করলো। সাইমা, জেদ করো না। যা হয়েছে তোমার মঙ্গলের জন্যই হয়েছে। অনেক তোমার যোগ্য ছিল না। এখন তুমি যদি বাইরে গিয়ে এসব বলো, তবে তোমার বাবার জেল হবে আর আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। লক্ষ্মী মেয়ের মতো নিজের ঘরে চলো। না, আমি তোমাদের সাথে এই ছাদের নিচে থাকবো না। আমি অনেককে ভুল বুঝেছি, ওকে অপমান করেছি।
ও নিরপরাধ ছিল। আমাকে যেতে দাও, আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। ও আমার জন্য উন্মাদের মতো কাঁদছে, আর তোমরা এখানে বসে বসে উৎসব করছো। অনেক আহ্লাদ দিয়েছি, আর না, তুই কোথাও যাবি না। আশিক ওকে ধরে ওপরের ঘরে নিয়ে চল। আজ থেকে সাইমা এই ঘরে বন্দি থাকবে। ওর ফোন কেড়ে নে, কারোর সাথে কোনো যোগাযোগ যেন ও করতে না পারে। বাবা আমাকে মারুন, কিন্তু এইভাবে আটকে রাখবেন না। অনেক হয়তো এখন আমাকে না দেখে মরতে বসেছে। আমি ওর উপর যে অন্যায় করেছি তার দায়ভার কে নেবে? তোমরা আমাকে ছেড়ে দাও। আমি কোনোদিন কাউকে কিছু বলবো না, শুধু অনেককে একবার আমাকে দেখতে দাও। অনেককে তুমি আর কোনোদিন দেখতে পাবে না সাইমা। ও এখন নিজের অপরাধ বোধে নিজেই শেষ হয়ে যাবে, আর তুমি থাকবে এই 4 দেয়ালের মাঝে। যদি মুখ খোলার চেষ্টা করো তবে অনেকের আরো বড় ক্ষতি করে দেব। এবার তো শুধু ফাঁসিয়েছি, এরপর ওকে দুনিয়া থেকেই সরিয়ে দেব। তোমরা এতটা নিষ্ঠুর হতে পারলে? বাবা, আমি তোমার মেয়ে না? তোমার একটাই তো সন্তান আমি। সেই আমার জীবনটা কেন এভাবে নরক বানালে? অনেক আমাকে ভালোবাসে বাবা, ও পাপিষ্ঠ নয়। পাপিষ্ঠ তো তোমরা, যারা মিথ্যে দিয়ে আমার সংসার ভেঙে দিলে। সাইমা বাবা আর অনেক মিলে সাইমাকে টেনে হিসে উপরের ঘরে নিয়ে গেল। সাইমা অনবরত কাঁদছিল আর চিৎকার করছিল, কিন্তু কেউ তার আর্তনাদ শুনল না। তারা সাইমাকে ঘরে ঢুকে বাইরে থেকে তালা মেরে দিল। সাইমা দরজায় ধাক্কা দিয়ে দিতে জ্ঞান হারানোর উপক্রম হলো। অন্ধকার ঘরে একা পড়ে থাকা সাইমা আজ বুঝতে পারল অনেক কতটা অসহায় ছিল। অনেককে সে যে কটু কথাগুলো বলেছে সেগুলো এখন তীরের মতো সাইমা নিজের বুকে এসে বিঁধছে। সাইমা মেঝের উপর পড়ে ডুকরে কাঁদতে লাগলো আর মনে মনে শুধু অনেককে ডাকতে লাগলো। সময় যেন এক বিষাক্ত সাপের মতো সাইমা আর অনেককে দংশন করেছে। এক প্রান্তে সাইমা তার বাবার বাড়ির এক অন্ধকার ঘরে বন্দি। সে দেওয়ালে মাথা ঘুরছে আর নিজের কপাল রক্তাক্ত করছে। অন্য প্রান্তে অনেক নিজের ঘরে এক জীবন্ত লাশ হয়ে পড়ে আছে। সে তার ঘরের সব আসবাবপত্র ভেঙে তছনছ করে ফেলেছে। অনেকের রক্তমাখা হাত আর সাইমার চোখের জল আজ এক মোহনায় মিশেছে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ষড়যন্ত্রের দেওয়াল। কেউ জানে না এই ষড়যন্ত্রের সমাপ্তি ঠিক কোথায়। অনেক, তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তোমাকে জানোয়ার ভেবে ঘৃণা করেছি, অথচ আসল জানোয়াররা তো আমার পাশেই ছিল। বাবা, তুমি কিভাবে পারলে নিজের পাপ ঢাকতে, আমার সোনার সংসারটা এইভাবে তছনছ করতে? আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। আমি এই নরক থেকে বের হয়ে অনেকের কাছে যাবই। সাইমা, ঘরে বসে যত ইচ্ছা চিৎকার করো, কেউ আসবে না তোমাকে বাঁচাতে। অনেক এখন নিজেই এক ধ্বংসস্তূপ। ও ওর বাবা মাকেও বিশ্বাস করে না। তোমার ভালোর জন্যই আমরা তোমাকে এখানে আটকে রেখেছি। অনেক একটা অভিশাপ ছিল তোমার জীবনে। ও এখন নিজের জীবনের প্রায়শ্চিত্ত করুক। তোমরা মানুষ নও অনেক, তোমরা পিশাচ। অনেককে তোমরা নেশাগ্রস্ত করেছিলে, ওর ল্যাপটপে তোমরাই ফাইল ঢুকিয়েছিলে। আমার অনেক নির্দোষ। তোমরা ওকে চোর সাজিয়েছো, ওকে ধর্ষক সাজিয়েছো। আমি এই দেওয়াল ভেঙে ফেলবো। আমি অনেকের কাছে গিয়ে ওর পায়ে পড়ে ক্ষমা চাইবো। ওর এই করুণ অবস্থার জন্য আমিই দায়ী। ওদিকে অনেকদের বাড়িতেও কান্নার রোল উঠেছে। অনেক গত 2 দিন ধরে একদানাও মুখে তোলেনি। সে শুধু অন্ধকারে সাইমার নাম ধরে বিড়বিড় করে। অনেকের মা দরজার বাইরে বসে ডুকরে কাঁদছেন, কিন্তু অনেক ভেতর থেকে দরজা খুলছে না। অনেকের বাবা এসে স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার নিজের বুকের ভেতর আজ হাহাকার করছে। ওগো, তুমি কিছু একটা করো। ছেলেটা আমার না খেয়ে মরে যাবে। ও সারা রাত কার সাথে যেন কথা বলে, সাইমার নাম ধরে চিৎকার করে। আমি মা হয়ে এটা সইতে পারছি না। কেন এমন হলো? আমাদের ছেলে তো কোনোদিন এমন নিজ কাজ করতে পারে না। আমাদের অনেক তো সাইমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। কি করব বলো? আমি তো নিরুপায়। তোমার ভাই তো পরিষ্কার বলে দিয়েছে সে আর সাইমাকে এই বাড়িতে পাঠাবে না। এমনিতে অনেক সাইমার চেয়ে বয়সে ছোট, তার উপর বিয়ের রাতে সাইমার উপর যে পৈশাচিক অত্যাচারটা ও করেছে বলে সবাই জানলো, সেটা কোনো বাবা মেনে নেবে বলো? একজন বাবা হিসেবে তোমার ভাইয়ের রাগটা কি খুব অন্যায়? কিন্তু অনেক তো বারবার বলছে ও ষড়যন্ত্রের শিকার। ও বলছে ওর সাইমাকে কোনো দিন আঘাত করেনি। একটা ছেলে কি এতটা নিখুঁত অভিনয় করতে পারে? দেখো না, ওর চোখের জলগুলো কেমন আগুনের মতো ঝরছে। তুমি কি সাইমার বাবার সাথে আরেকবার কথা বলবে না? আমরা কি অনেককে একবার সাইমার সাথে দেখা করতে দিতে পারি না? আমি কোন মুখে যাব? আশিক তো সব প্রমাণ আমাদের সামনে দিল। ভিডিও, ল্যাপটপের সব তথ্য তো অনেকের বিরুদ্ধেই কথা বলছে। আমাদের ছেলেটা কেন এতটা নিচে নামলো
আমি ভেবে পাচ্ছি না। সাইমার বাবা যদি এখন পুলিশে খবর দেয়, তবে আমাদের মান সম্মান সব যাবে। তোমার ভাইকে আমি কোনোভাবেই দোষ দিতে পারছি না। আমি কিছু করিনি আব্বু। আমি সাইমাকে ভালোবাসি। আমাকে একবার ওর কাছে যেতে দাও। আমি জানি ও আমাকে ঘৃণা করছে, কিন্তু আমি ওর পায়ে পড়ে মাপ চাইতে চাই। সাইমা, তুমি কোথায়? তুমি কি একবারও আমাকে বিশ্বাস করবে না? আমার বুকটা ফেটে যাচ্ছে সাইমা। আমি আর পারছি না সাইমা, আমাকে নিয়ে যাও এখান থেকে। অনেক আমি তোমাকে বিশ্বাস করি, আমি সব সত্য জেনে গেছি, কিন্তু আমি যে এখানে বন্দি, আমার বাবা আমাকে জ্যান্ত কবর দিয়ে রেখেছে। আমি চিৎকার করে বলতে চাইছি তুমি নির্দোষ, কিন্তু আমার কথা শোনার কেউ নেই। আমাদের এই বিচ্ছেদে আমার বাবার স্বার্থ মিশে আছে অনেক। কেন আমাদের পবিত্র ভালোবাসাটা এভাবে ষড়যন্ত্রের শিকার হলো? সাইমা মেঝের উপর পড়ে থাকা ভাঙ্গা কাছের টুকরো দিয়ে নিজের হাতে অনিকের নাম কাটতে থাকে। রক্তে ভিজে যাচ্ছে মেঝে, কিন্তু তার চেয়েও বেশি রক্তকরণ হচ্ছে তার হৃদয়ে। অনিক ওদিকে নেশার ঘরে সাইমার একটা পূর্ণছবি বুকে জড়িয়ে ধরে মেঝেতে পড়ে আছে। দুজনের এই হাহাকার কেউ শুনতে পাচ্ছে না। অনিকের মা দরজার ওপাশে বসে ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আর অনিকের বাবা অপমানের বোঝা মাথায় নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাদের এই কান্নার শেষ কোথায় তা হয়তো নিয়তও জানে না। সাইমার ঘরের দরজা বাইরে থেকে কান্নার শব্দ আর সাইমার আর্তনাদ শুনে তার মায়ের বুকটা ফেটে যাচ্ছিল। তিনি আর সহ্য করতে পারলেন না। গভীর রাতে যখন সাইমার বাবা ঘুমিয়ে পড়েছেন, তখন তিনি চুপি চুপি চাবি নিয়ে সাইমার ঘরের তালা খুলে দিলেন। সাইমা এলোমেলো চুলে বিধ্বস্ত অবস্থায় মায়ের দিকে তাকালো। তার মা চোখের জল মুছে সাইমার হাতে কিছু টাকা দিয়ে পেছনে দরজা দিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন। সাইমা এক মুহূর্ত দেরি না করে অন্ধকারে বুক চিরে দৌড়াতে শুরু করলো। অনেকটা পথ দৌড়ে হাঁপাতে হাঁপাতে সে যখন অনিকের বাড়ির সামনে পৌঁছালো, তখন তার সারা শরীর ঘামছে আর বুকটা ধরফর করছে। সাইমার মা সাইমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করার পরপরই সাইমার বাবা সেটা টের পেয়ে যান। রাগে হিত জ্ঞান হারিয়ে তিনি তৎক্ষণাৎ অনিকের ভাই আশিককে ফোন করেন। সাইমার বাবা আশিককে নির্দেশ দেন যেন সাইমা অনিকদের বাড়িতে পৌঁছানো মাত্রই তাকে আটকে ফেলা হয় এবং কোনোভাবে যেন সে অনিকের ঘরে ঢুকতে না পারে। বাড়ির নিচতলে সোফায় বসে থাকা আশিক ফোন রেখে তীক্ষ্ণ নজরে সদর দরজার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে সাইমা বিধ্বস্ত অবস্থায় হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতর ঢোকে। তার চুল এলোমেলো, চোখে মুখে চরম আতঙ্ক। অনিকের মা সাইমাকে দেখে চমকে এগিয়ে যান। ফুপি, অনেক কোথায়? আমাকে বাঁচান। আমার পেছনে আশিক ভাইয়ের শয়তানের মতো তাকিয়ে আছে। ও আমাকে নিয়ে যাবে। আমি অনিকের কাছে যাব ফুপি। আমাকে একবার ওর ঘরে নিয়ে যান। আমি সব সত্যি জেনে গেছি। অনেক করে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে ফুপি। হ্যাঁ মা, আঙ্কেল সব জানে। আঙ্কেল এইমাত্র আমাকে ফোন করে বলল সাইমা পালিয়ে এসেছে। সাইমা, তুমি ভেবেছো তুমি বাড়ি থেকে এসে তুমি অনিকের সাথে নাটক করবে? আঙ্কেল আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে এখানে আটকে রাখার, যতক্ষণ না তিনি নিজে আসছেন। এখনই চুপ করে আমার সাথে চলো। আমি তোমাকে পাশের ঘরে নিয়ে বসছি। জানোয়ার, তুই আমার সামনে দাঁড়াবি না। তুই আর আমার বাবা মিলে অনেককে চোর সাজিয়েছিস, ওকে নেশাগ্রস্ত বানিয়েছিস। তুই অনেকের ভাই হওয়ার যোগ্য না। আমি এই বাড়ির বউ, আমি অনেকের কাছে যাবই। তুই আমাকে আটকানোর কে? তোর এই নোংরা হাত আমার শরীর থেকে দূরে রাখ। অনেক চিল্লাইছো সাইমা, আর না। আঙ্কেল ফোন করে বলেছে তোরে যেন কোনোভাবে অনেকের কাছে যেতে না দেই। ভালোই ভালোই আমার কথা শোন, না হলে আমি টেনে সিসড়ে নিয়ে যাব। মা, তুমি মাঝখানে আসবে না। সাইমার বাবা একে পাঠিয়েছে আমার কাছে জিম্মি রাখতে, যাতে অনেক ওর কোনো ক্ষতি না করে। আমার হাত ছাড় হারামি। ফুপি দেখুন ও আমাকে কিভাবে ধরেছে। অনেক, অনেক কোথায় তুমি? তোমার এই শয়তান ভাই আমাকে মারছে। অনেক, আমাকে বাঁচাও। তোমার এই পিশাচ ভাই আর আমার বাবা মিলে আমাদের সর্বনাশ করেছে। অনেক। সাইমা সর্বশক্তি দিয়ে আশিকের হাতে কামড় দিয়ে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। সে সিঁড়িতে পাগলের মতো দৌড়াতে থাকে। আশিকও ব্যথায় চিৎকার করতে করতে তার পিছনেই। সাইমা অনেকের ঘরের দরজায় গিয়ে সজোরে ধাক্কা দিতে শুরু করে। অনেক ভেতর থেকে দরজা খুলছিল না, কিন্তু সাইমার আর্তনাদ আর কান্নার শব্দ শুনে সে টালমাটাল হয়ে দরজা খুলে দেয়। সাইমা ভেতরে ঢুকে দরজা আটকাতে যায়, কিন্তু আশিক গায়ে জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সাইমা, তুমি এখানে? আমি কি স্বপ্ন দেখছি, নাকি তুমি আবার আমার ইমাজিনেশন হয়ে আমাকে ঘৃণা দেখাতে এসেছো? চলে যাও এখান থেকে সাইমা। আমি জানোয়ার, আমি অপরাধী, এটাই তো তুমি বিশ্বাস করো। তবে কেন আমার সামনে এসেছো? না অনেক, আমি কোনো ইমোশনাল না। আমি তোমার সাইমা। আমি সব জেনে গেছি অনেক। তুমি নির্দোষ। ওই রাতের সব নোংরামি ছিল আমার বাবা আর এই আশিকের সাজানো নাটক।
আর তোমাকে নেশা করিয়েছিল। আমাকে মাফ করে দাও অনিক, আমি তোমাকে চিনতে পারিনি। আমাকে এই পিশাচটার হাত থেকে বাঁচাও। সাইমা, সস্তা ইমোশন বন্ধ করো। আঙ্কেল ফোন করে বলেছে তোমাকে এখনই ওনার হাতে তুলে দিতে। অনিক, তুই ওর কাছ থেকে সরে দাঁড়া। তুই তো একটা কুলাঙ্গার। তোর কারণে আমাদের পরিবারের মুখ পুড়ছে। সাইমাকে এখন আমার নিয়ন্ত্রণে থাকতে হবে, কারণ আঙ্কেল আমাকে সেই দায়িত্ব দিয়েছে। আমার ঘর থেকে বেরিয়ে যা আশিক ভাইয়া। এতক্ষণ তুই যা করেছিস সহ্য করেছি, কিন্তু এখন সাইমা সব জানে। তুই আমার খাবারে ড্রাগস মিশিয়েছিলি, তুই আমার ল্যাপটপে কুৎসিত ফাইল ঢুকিয়েছিলি, তুই আমার নিজের ভাই হয়ে আমার কপালে কলঙ্ক মাখিয়েছিস শুধু সাইমাকে পাওয়ার জন্য। তোকে ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে। অনেক ও আমাকে খুব কষ্ট দিয়েছে। ও আর বাবা মিলে আমাকে জ্যান্ত কবর দিয়েছিল। অনেক ও এখন বলছে বাবা ওকে বলেছে আমাকে আটকে রাখতে। ও আমাকে আবার ওই অন্ধকার ঘরে নিয়ে যেতে চায়। আমি ওর সাথে যাব না অনিক, আমি তোমার সাথে থাকবো। তুমি আমাকে ওর হাত থেকে বাঁচাও। ওর ক্ষমতা নেই তোকে এখান থেকে নিয়ে যাওয়ার। আশিক ভাইয়া, তুই এই মুহূর্তে আমার ঘর থেকে বের হবি, না হলে আমি আজ ভুলে যাব যে তুই আমার বড় ভাই। সাইমার শরীরে হাত দেওয়ার সাহস তুই কিভাবে করলি? তোর আর সাইমার বাবার মুখোশ আমি কাল সকালে সবার সামনে খুলে দেব। বেরিয়ে যা আমার ঘর থেকে বলছি। তুই আমাকে ধমকাচ্ছিস অনিক? তুই জানিস আঙ্কেল তোকে জেলে পাঠাবে। সাইমা আমার সাথে যাবেই, কারণ আঙ্কেল আমাকে বিশ্বাস করে, তোকে নয়। সেই বিশ্বাসের তো তোরা গলা টিপে মেরে ফেলেছিস। সাইমা এখন এই ঘরের বউ, আর আমি ওর স্বামী। আমার ঘরে আমার স্ত্রীর ওপর তোর কোনো অধিকার নেই। তুই একটা কাপুরুষ, এখনই দূর হ এখান থেকে। অনেক আশিকের গলা চেপে ধরে সজোরে ঘরের বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং ভেতর থেকে দরজা আটকে দেয়। আশিক দরজার বাইরে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে আর দরজায় লাথি মারে। ঘরের ভেতর আশিক আর সাইমা একে অপরকে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে। দীর্ঘদিনের জমানো সব অভিমান আর কষ্ট আর চোখের জলে ধুয়ে যাচ্ছে। অনেক সাইমার মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করে, আর সাইমা অনেকের বুকে মুখ লুকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। ঘরের বাইরে আশিকের চিৎকার আর দরজায় লাথি মারার শব্দ ধীরে ধীরে মিলিয়ে এলো। হয়তো অনিকের বাবা তাকে জোর করে নিচে নিয়ে গেছেন। ঘরের ভেতর এখন এক অদ্ভুত নীরবতা। মেঝের এক কোণে অনিক আর সাইমা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। অনিকের তপ্ত নিঃশ্বাস সাইমার ঘাড়ে লাগছে, আর সাইমা অনিকের সাথে কলারটা এমনভাবে খামচে ধরে আছে যেন ছেড়ে দিলেই অনিক আবার হারিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর অনিক সাইমার মুখটা আলতো করে ধরে দু হাতের তালুতে তুলে ধরল। সাইমা, সত্যি কি তুমি আমার সামনে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এত অপমান, এত লাঞ্ছনা, আর তোমার সেই ঘৃণা ভরা চোখের চাহনি সহ্য করার পর আজ তোমাকে এভাবে কাছে পাবো, সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ভেবেছিলাম আমি মরে গেলেও তুমি হয়তো আমার লাশটা দেখতে আসবে না। এইভাবে বলো না অনিক, আমি অন্ধ ছিলাম। আমি নিজের চোখের সামনে যা দেখেছি তাই বিশ্বাস করেছি, কিন্তু আজ যখন মা আমাকে সব সত্যিটা বলল তখন আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। আমি কিভাবে পারলাম তোমাকে এতটা ভুল বুঝতে? তুমি আমাকে ক্ষমা করে দাও অনিক। আমি তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। না সাইমা, দোষ তোমার নয়, দোষ ওই মানুষগুলোর যারা আমাদের পবিত্র সম্পর্কটাকে কলঙ্কিত করতে চেয়েছিল। আমার নিজের ভাই আর তোমার বাবা মিলে যা করেছে তা কোনো শত্রু করতে পারে না। তারা জানতো তুমি খুব আত্মসম্মানী, তাই তারা আমার চরিত্রের ওপর আঘাত করেছিল। কিন্তু আজ যখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো তখন আমার সব কষ্ট এক নিমেষে মুছে গেছে। অনেক, আমি বাড়ি থেকে এক কাপড়ে পালিয়ে এসেছি। বাবা হয়তো পুলিশ নিয়ে আসবে, আশিক হয়তো আবার আমাদের আলাদা করার চেষ্টা করবে, কিন্তু আমি আজ শপথ করছি অনেক, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। যেখানে আমার ভালোবাসার কোনো মর্যাদা নেই, সেখানে সত্যের কোনো দাম নেই, সেই নরকে আমি আর এক মুহূর্তও থাকবো না। তুমি কি আমাকে সারা জীবনের জন্য আশ্রয় দেবে অনেক? আশ্রয়? তুমি তো আমার জীবন সাইমা। আমি এই কয়দিন কিভাবে বেঁচেছিলাম তা শুধু আমি জানি। প্রতিটা মুহূর্ত মনে হতো এক একটা বছর। আজ থেকে তুমি শুধু আমার। পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। তোমার বাবা আসুক আর পুলিশ আসুক, আমি আজ কারো পরোয়া করি না। আমি তোমাকে বিয়ে করেছি সবার সামনে, আর আজ থেকে তুমি এই ঘরের অধিকার নিয়ে থাকবে। অনেক, তোমার হাত দুটো দাও, আমি একটু ছুঁয়ে দেখি। এতদিন তোমার এই স্পর্শগুলো থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছিলাম শুধু মিথ্যা অভিমানে। দেখো অনেক, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি তোমার কত কাছে। আমি তোমাকে খুব ভালোবাসি অনেক, অনেক বেশি ভালোবাসি। আগে কখনো বলতে পারিনি, কিন্তু আজ বুক চিতে বলতে ইচ্ছে করছে। আমি জানি সাইমা, আমি সব জানি। তোমার ওই রাগী চোখের আড়ালে যে কতটা ভালোবাসা ছিল তা আমি অনুভব করতে পারতাম। আজ সব অন্ধকার কেটে যাক, আমাদের এই মিলন
আজ সাক্ষী হয়ে থাক যে মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না। আমি তোমাকে কথা দিচ্ছি সাইমা, তোমার চোখের এক ফোঁটা পানিও আমি আর নিচে পড়তে দেব না। অনেক পরম মমতায় সাইমার কপালে দীর্ঘ একটা চুমু খেলো। সাইমা অনেকের বুকে কান পেতে হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনছে। এই শব্দটাই যেন সাইমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত। আজ দীর্ঘদিনের বিরহ, অপমান আর যন্ত্রণার পর আজকের এই রাতটি তাদের জীবনে এক নতুন ভোরের ইঙ্গিত দিয়েছে। তারা জানে বাইরের পৃথিবীটা এখনও তাদের জন্য সহজ নয়, কিন্তু একে অপরের হাত ধরে থাকলে তারা যে কোনো ঝড় মোকাবিলা করতে পারবে। সাইমা চোখ বন্ধ করে অনিকের বাহু বন্ধনে নিজেকে সঁপে দিল, যেখানে নেই কোনো ভয়, আছে শুধু এক পৃথিবী ভালোবাসা। ঘরের ভেতর এখন এক শান্ত পরিবেশ বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করে অনিকের নজর গেল সাইমার গালের দিকে। জানালার দিক দিয়ে সাদা আলো সে দেখতে পেল সাইমার ফর্সা গালে আর গলায় কালচে আঙ্গুলের দাগ বসে আছে। সাইমা এতক্ষণ ওড়না দিয়ে সেটা ঢেকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এখন আর তা আড়াল থাকলো না। অনেকের বুকের ভেতর হাহাকার করে উঠল। সে কাঁপা কাঁপা হাতে সাইমার থুতনি ধরে মুখটা একটু উঁচু করলো। সাইমা, তোমার গালে আর গলায় কিসের দাগ এগুলো? কেউ কি তোমাকে আঘাত করেছে? সাইমা, সত্যি করে বলো আমাকে, এই আঙ্গুলের দাগগুলো কার? তোমার বাবা কি তোমাকে মেরেছে, নাকি ওই জানোয়ার আশিক তোমার গায়ে হাত তুলেছে? কথা বলছো না কেন সাইমা? অনেক, আমি যখন পালিয়ে আসছিলাম তখন বাবা আমাকে ঘরে আটকে রেখেছিল। আশিক ভাইয়া যখন ওখানে গেল, সে আমাকে জোর করে গাড়িতে তুলতে চেয়েছিল। আমি যখন বাধা দিয়েছি তখন ও আমার গলা চেপে দেওয়ালের সাথে ধরেছিল। ও বলেছিল আমি যদি ওর কথা না শুনি তবে ও আমাকে মেরে ফেলবে। আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল অনেক, কিন্তু একবারও ওনাকে আটকায়নি। ওই কুলাঙ্গারের এত বড় সাহস! ও আমার সাইমার গায়ে হাত তুলেছে, আমার চোখের সামনে আমার কলিজার উপর এমন অত্যাচার করেছে ও। আমি এতদিন ভাবতাম ও শুধু আমার শত্রু, কিন্তু ও তো একটা পিশাচ। সাইমা, তুমি এখানে বসো, আমি আজ এই অন্যায়ের শেষ দেখে ছাড়বো। ওই জানোয়ারের রক্ত আজ আমি মাটিতে ফেলবো। না অনেক, নিচে যেও না, ও আবার তোমার ক্ষতি করবে। ও খুব বিপজ্জনক অনেক, আমি তোমাকে হারাতে চাই না। আমাদের আর অশান্তির দরকার নেই, তুমি শুধু আমার পাশে থেকো। না সাইমা, আজ যদি আমি এর প্রতিবাদ না করি তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ও আমার বড় ভাই হতে পারে, কিন্তু আজ ও আমার কাছে শুধু একটা অপরাধী। তুমি শুধু দেখো আমি ওর সাথে কি করি। অনেক ঝড়ে বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে আশিক তখনও তার বাবা মার সাথে তর্কে লিপ্ত ছিল। অনেককে আসতে দেখে আশিক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অনেক তাকে কোনো সুযোগ না দিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল আশিকের চোয়ালে। আশিক টাল সামলাতে না পেরে সোফার উপর আশ্রে পড়ল। অনেক পাগলের মতো তাকে সাথে কলার ধরে তুলে মারতে শুরু করলো। অনেকের বাবা মা চিৎকার করে দৌড়ে এলেন। অনেক, এই কি করছিস তুই? ছেড়ে দে ওকে। নিজের বড় ভাইয়ের গালে এভাবে হাত তুলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আশিক তোর বড় ভাই, ও তোর ভালো চাই দেখেই তো সাইমাকে উদ্ধার করে আনতে গিয়েছিল। অনেক, থাম বাবা, তুই তো এমন ছিলি না। কেন তুই মেজাজ হারাচ্ছিস? আশিক আমাদের বড় ছেলে, ওর গায়ে হাত তোলা মানে আমাদের অপমান করা। ওকে ছাড় বলছি। বড় ভাই? মা, তোমরা যাকে বড় ছেলে বলে গর্ব করো সে আসলে বড় ভাই নামের কলঙ্ক। ও একটা জানোয়ারের চেয়েও অধম। তোমরা কি জানো ও সাইমার সাথে কি করেছে? এই দেখো, সাইমার গাল আর গলার দাগ। এই জানোয়ারটা সাইমার গলা টিপে ধরেছিল। নিজের ভাইয়ের বউয়ের গায়ে হাত তুলতে ওর হাত কাঁপেনি। ও আর সাইমার বাবা মিলে আমাকে ড্রাগস খাইয়ে ওই ভিডিওগুলো সাজিয়েছিল। মা, তুই কি বলছিস অনেক? এসব তুই কার কাছে শুনলি? আশিক এমন কাজ করতে পারে? ও তো সবসময় বলতো তুই ভুল পথে চলছিস, তাই ও তোকে শাসন করেছে। শাসন নয় বাবা, ও আমাকে শেষ করতে চেয়েছিল যাতে সাইমাকে ও নিজের করে নিতে পারে। ও সাইমার বাবাকে লোভ দেখিয়েছে, আমাকে চোর সাজিয়েছে। আজ সাইমা সব প্রমাণ নিয়ে আমার কাছে এসেছে। ওরাই ওই রাতের খাবারে নেশা মিশিয়েছিল। মা, আমি কি কোনোদিন তোমাদের সাথে মিথ্যে বলেছি? সাইমার মা নিজে সাইমাকে সব সত্যি বলে এখানে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বাস না হলে তোমরা ওই জানোয়ারের চোখে তাকিয়ে দেখো। আশিক, অনেক যা বলছে তা কি সত্যি? তুই নিজের ভাইয়ের এত বড় সর্বনাশ করতে পারলি? আমরা তোকে কতটা বিশ্বাস করতাম। তুই সাইমার মতো একটা মেয়ের গায়ে হাত তুলেছিস? তুই কবে থেকে এতটা অমানুষ হয়ে গেলি? আমাদের ধারণার বাইরে ছিল। তোকে পেটে ধরেছি ভাবতে আজ আমার ঘেন্না করছে। ছি আশিক, তুই আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি। সাইমার বাবার সাথে মিলে তুই দুর্নীতির টাকা খেয়ে নিজের ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিলি।
তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমাদের আর কোনো বড় ছেলে নেই, আমাদের শুধু অনেক আছে। তুই আজ থেকে আমাদের কাছে মৃত। আশিক কোনো কথা বলতে পারলো না। তার মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারলো তার সব জাল ফাঁস হয়ে গেছে। বাবা মায়ের এই ঘৃণাভরা চাহনি সহ্য করার ক্ষমতা তার ছিল না। সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। অনেকের বাবা মা কানে ভেঙে পড়লেন এবং সাইমাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন। অনেক সাইমার হাত ধরে দাঁড়িয়ে রইল। আজ যেন তাদের উপর থেকে এক বিশাল কালো মেঘ সরে গেল। ড্রয়িং রুমে তখন এক থমথমে পরিস্থিতি। আশিক পালানোর চেষ্টা করলো। অনেক তাকে ধরে ফেলে এবং ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে। এর মধ্যে সাইমার বাবা পুলিশ নিয়ে সাইমাকে জোর করে নিয়ে যেতে অনেকদের বাড়িতে এসে হাজির হন। কিন্তু তিনি জানতেন না যে পরিস্থিতি পাল্টে গেছে। অনেক আগে থেকে তার ফোনে সাইমার মায়ের পাঠানো সব ভয়েস রেকর্ড এবং ল্যাপটপে পাওয়া জালিয়াতি তথ্যগুলো পুলিশের জন্য গুছিয়ে রেখেছিল। পুলিশ অফিসার বাড়িতে ঢুকতে সাইমার বাবা আস্ফালন শুরু করলো। অফিসার, এই যে দেখুন সেই ছেলে, ও আমার মেয়েকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে তুলে এনেছে। ওর নামে চুরির মামলাও আছে। আপনারা এখনই ওকে অ্যারেস্ট করুন আর আমার মেয়েকে আমার হাতে বুঝিয়ে দিন। সাইমা, চল আমার সাথে, অনেক নাটক করেছিস। অফিসার, আপনি মনে হয় সঠিক তথ্য পাননি। এই লোকটা আর আমার ভাই আশিক মিলে আমাকে ড্রাগস দিয়ে ফাঁসিয়েছিল। এই নিন সব প্রমাণ। সাইমার মা নিজে জবানবন্দি দিয়েছেন যে ওনার স্বামী আর আশিক মিলে সাইমাকে ব্ল্যাকমেইল করেছে। আর এই ল্যাপটপে দেখুন কিভাবে ওরাই আমার অ্যাকাউন্টে চুরির টাকা ট্রান্সফার করেছিল। অফিসার, আমি এদের দুজনের বিরুদ্ধেই মামলা করতে চাই। সাইমা, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখবি? আমি তোর বাবা। তুই এই সামান্য একটা ছেলের জন্য আমাকে জেলে পাঠাবে? তুই কি ভুলে গেছিস আমি তোর জন্য কি কি করেছি? পুলিশ অফিসার, ওর কথা বিশ্বাস করবেন না, ওসব মিথ্যা বলছে। যথেষ্ট হয়েছে বাবা, আর একটাও মিথ্যে বলবে না। তুমি আমার বাবা হয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিলে। আশিকের মতো একটা জানোয়ারের হাতে আমাকে তুলে দিতে চেয়েছিলে শুধু নিজের স্বার্থে। অফিসার, আমি এই মামলার প্রধান সাক্ষী। অনেক যা বলছে সব সত্যি। আমার বাবাকে আর আশিককে আপনারা নিয়ে যান, এরা সমাজের কলঙ্ক। পুলিশ অফিসার সব প্রমাণ দেখে নিশ্চিত হন যে দোষী আসলে সাইমার বাবা এবং আশিক। পুলিশ তৎক্ষণাৎ সাইমার বাবা এবং আশিককে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। আশিক তখন চিৎকার করে ক্ষমা চাইছিল, কিন্তু অনেক তার দিকে ফিরেও তাকায়নি। তারা চলে যাওয়ার পর বাড়িতে এক গভীর নীরবতা নেমে আসে। সাইমা সোফায় বসে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। নিজের বাবাকে পুলিশের হাতে যেতে দেখে কোনো মেয়ের জন্যই সহজ নয়। অনেক ধীরে ধীরে সাইমার পাশে এসে বসল। সাইমা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার চোখে জল দেখে আমার নিজেরই অপরাধবোধ হচ্ছে। কিন্তু তুমিই বলো, এটাকে কি আমি ভুল করেছি? আমাদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের কি এভাবেই ছেড়ে দেওয়া উচিত ছিল? আমি কি ঠিক কাজ করেছি সাইমা? তোমার যদি মনে হয় আমি ভুল করেছি তবে তুমি আমাকে বলতে পারো। না অনিক, তুমি কোনো ভুল করনি। ভুল তো এতদিন আমি করেছি। আমি অন্ধ ভালোবাসার আড়ালে ওনার আসল চেহারাটা দেখতে পাইনি। আমি ভুল করেছি তোমাকে অবিশ্বাস করে। আমি ভুল করেছি সব জেনেও চুপ থেকে। আজ তুমি যা করেছো তা না করলে হয়তো আমরা কোনোদিন শান্তিতে থাকতে পারতাম না। আমি শুধু চেয়েছি আমাদের ভালোবাসা যেন আর কোনো মিথ্যের জালে আটকা না পড়ে। সাইমা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি হয়তো এই কঠোর পদক্ষেপ নিয়ে, কিন্তু আমি তোমাকে হারাতে চাইনি। সাইমা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে, যেখানে শুধু আমি আর তুমি থাকবো। আর কোনো তৃতীয় ব্যক্তি এসে আমাদের মাঝে দেয়াল তুলবে না। আমি জানি অনিক, আজ থেকে আমি শুধু তোমার। যে বাবা নিজের মেয়ের সুখের কথা ভাবে না, সেই বাবার জন্য আমার মনে কোনো জায়গা নেই। তুমি আমার বিশ্বাস ফিরিয়ে দিয়েছো অনিক। এখন থেকে আমরা একসাথে লড়বো। সব অন্ধকার পেরিয়ে আমরা আলোর পথে হাঁটবো। আমাকে কখনো ছেড়ে যেও না অনিক। অনেক সাইমার হাতটা নিজের হাতের ভেতর নিয়ে পরম যত্নে চেপে ধরল। অনেকের বাবা মাও সাইমার মাথায় হাত রেখে আশ্বস্ত করলেন। আজ এই বাড়িতে দীর্ঘদিনের গুমট ভাবটা কেটে গেছে। সাইমা অনেকের কাঁধে মাথা রেখে অনুভব করলো যে পৃথিবীতে ঝড় আসলেও অনেক নামের এই মানুষটি তাকে আগলে রাখবে সারা জীবন। মিথ্যার পতন হয়েছে আর জয় হয়েছে পবিত্র এক ভালোবাসার। মাসখানে কেটে গেছে। ঝড়ের পর প্রকৃতি যেমন শান্ত হয়, সাইমা আর অনেকের জীবনটাও এখন তেমনই প্রশান্ত। অনেক আর সাইমার বাবা তাদের কৃতকর্মের জন্য জেল খাটছেন। সাইমা মা এখন অনেকদের বাড়িতে থাকেন। অনিকের বাবা মা তাকে নিজের বোনের মতো মর্যাদা দিয়ে রেখেছেন। আজ অনিক আর সাইমার নতুন করে বিয়ের অনুষ্ঠান। বাড়ি ভর্তি আলো আর ফুলের সুবাস। সাইমা লাল বেনারসি পরে আয়নার সামনে নিজেকে দেখছিল। এমন সময় অনিক ঘরে ঢুকলো। আজ তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের একজন মনে হচ্ছে সাইমা। আমি কখনো ভাবিনি যে এত যন্ত্রণার পর আমাদের এমন একটা সুন্দর রাত আসবে। তোমার চোখে এই খুশির ঝিলিক দেখার জন্য আমি 1000 বছর অপেক্ষা করতে পারতাম।
আমাকে ক্ষমা করে দিও সাইমা, যে সময়গুলো আমরা চোখের জলে কাটিয়েছি তার জন্য। অতীত নিয়ে আর একটাও কথা বলবে না অনেক। যা হারিয়ে গেছে তা তো গেছেই, কিন্তু আজ যা আমাদের সামনে আছে তা অনেক বেশি মূল্যবান। আমি আজ খুব সুখী অনেক। মা আমার সাথে আছেন, তোমার বাবা মা আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন, আর সবচেয়ে বড় কথা আমি তোমাকে ফিরে পেয়েছি। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। জানো সাইমা, আমি যখন ওই অন্ধকার ঘরে একা বসে থাকতাম তখন শুধু তোমার হাসি মুখটা কল্পনা করতাম। আজ সেই হাসিটা আমার ঘরের কোণে সারা জীবন থাকবে ভাবলেই বুকটা ভরে উঠছে। আমি কথা দিচ্ছি সাইমা, এখন থেকে তোমার প্রতিটা স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। এই হাতটা আমি আর কোনো দিন ছাড়বো না। আমি জানি অনেক, তুমি ছিলে বলেই আমি আবার নিজের পায়ে দাঁড়ানোর সাহস পেয়েছি। এখন আমাদের দায়িত্ব হলো আমাদের এই পরিবারটাকে আগলে রাখা। মা আজ কতটা খুশি তুমি দেখেছো, ওনার চোখে জল আজ মুছে গেছে। অনেক চলো নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আজ থেকে আমাদের এক নতুন পৃথিবী শুরু। অনেক সাইমার হাত ধরে নিচে নেমে এলো। পুরো ড্রয়িং রুম অতিথিদের গুঞ্জনে মুখরিত। অনেকের বাবা মা আর সাইমার মা একপাশে দাঁড়িয়ে হাসি মুখে তাদের বরণ করে নিলেন। আজ কোনো আড়াল নেই, কোনো ভয় নেই, আজ শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। অনেক সাইমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল যে ভালোবাসা যদি সত্যি হয় তবে তার বিজয় নিশ্চিত। সাইমা লজ্জা পেয়ে অনেকের বাহু জড়িয়ে ধরল। মা সাইমা, অনেক তোরা অনেক সহ্য করেছিস, আজ থেকে তোদের সব দুঃখ শেষ। তোরা শুধু একে অপরের উপর বিশ্বাস রাখবি, দেখবি কোনো ঝড় তোদের টলাতে পারবে না। আল্লাহ তোদের নেক হায়াত দান করুক। আমার 2 ছেলে ছিল, কিন্তু আজ থেকে আমার 1 ছেলে আর 1 মেয়ে। অনেক, সাইমাকে কোনোদিন অবহেলা করিস না। ও যে ত্যাগ স্বীকার করে তোর কাছে এসেছে, তার মর্যাদা রাখিস বাবা। বাবা, সাইমা শুধু আমার স্ত্রী নয়, ও আমার অস্তিত্ব। আমি ওকে আমার জীবনের চেয়েও বেশি সম্মান দেব। আমাদের এই ভালোবাসা যেন সবার কাছে একটা উদাহরণ হয়ে থাকে। আকাশের চাঁদটা আজ মেঘমুক্ত হয়ে উজ্জ্বল আলো ছড়াচ্ছে। অনেক আর সাইমা ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো। ঝিরিঝিরি বাতাসে সাইমার ওড়না উড়ছে। অনেক সাইমার কাঁধে হাত রেখে পরম শান্তিতে আকাশের দিকে তাকিয়ে রইল। তাদের দীর্ঘ পথ চলার সার্থকতা আজ পরিপূর্ণতা পেয়েছে। ঘৃণা আর ষড়যন্ত্র হারিয়ে ভালোবাসার জয় হলো। তারা দুজনে একসাথে পা রাখলো এক নতুন সুন্দর ভবিষ্যতে, যেখানে শুধু আছে সুখের ছায়া আর ভালোবাসার মায়া।